আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমরা গতদিন যেখানে থেমে গিয়েছিলাম যে কেস কন্ট্রোল স্টাডি, সো আমরা ইনশাআল্লাহ কেস কন্ট্রোল স্টাডি থেকে পড়া শুরু করি। সো প্রথমত এইখানে যে জিনিসটা বুঝতে হবে, প্রথমত দুইটা শব্দ, একটা হচ্ছে কেস, একটা হচ্ছে কন্ট্রোল। সো কেস কন্ট্রোল স্টাডি একটা কি ধরনের স্টাডি? আমরা যদি আগের ক্লাসের একটু পড়াগুলো রিক্যাপ করি, আমরা পড়েছিলাম যে আমাদের স্টাডি স্টাডি সাধারণত দুই রকম হয়ে থাকে। তো সেই দুই রকমের স্টাডির মধ্যে এক রকমের এক সেকেন্ড, হ্যাঁ, এক রকমের স্টাডি হচ্ছে ডেসক্রিপটিভ, যেখানে আমরা জাস্ট কেবল বর্ণনা করি, আমরা কোনো কিছু মানে আমরা নিজে থেকে কোনো কাজ করি না, সহজ কথা। আর অ্যানালাইসিসের ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমরা নিজে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। আচ্ছা, দেন ডেসক্রিপটিভের মধ্যে আছে কেস স্টাডি, কেস সিরিজ, সার্ভাইলেন্স, ক্রস সেকশনাল। আর অ্যানালাইটিকের মধ্যে আছে কেস কন্ট্রোল, কোহর্ট এবং ক্রস সেকশনাল হতে পারে। এর মধ্যে কেস কন্ট্রোল এবং কোহর্টের অপর একটা নাম হচ্ছে লঙ্গিটিউডিনাল স্টাডি। কেন লঙ্গিটিউডিনাল স্টাডি সেটা আমরা ইনশাল্লাহ একটু পরেই জানবো। তো এই কথাগুলো ইনশাল্লাহ আমরা আমাদের মাথার মধ্যে একটু গেঁথে নিব। আচ্ছা, এখন আসি একটু পরের পড়াশোনাতে, যে আমরা ক্রস সেকশনাল স্টাডি গুলো পার্থক্য পড়ে ফেলেছি, এবার আমরা চলি কেস কন্ট্রোল স্টাডি। তাহলে আমরা এই জিনিসগুলো একাধিকবার ইনশাল্লাহ আমরা পড়ার চেষ্টা করব। সো আপনারা যদি কোনো একটা জিনিস একবার না বুঝতে পারেন, দেখবেন যে পরের ডিসকাশন গুলোতে হয়তো বা চলে আসবে। এবং রিপিটেশন করার উদ্দেশ্য হচ্ছে, আমি জানি যে আমরা কেউই আসলে ক্লাসের বাইরে যে খুব একটা বেশি পড়বো সেরকম কিছু না। So, যেহেতু ক্লাসের বাইরে আমাদের পড়াশোনাটা কম হবে, আমি চেষ্টা করবো যে ক্লাসের মধ্যেই দরকার হলে একাধিকবার রিপিটেশন করে আপনাদেরকে জিনিসগুলো শেখায় দেওয়া। তাহলে প্রথমত আসেন কেস কন্ট্রোল স্টাডি। তাহলে কেস কন্ট্রোল স্টাডিতে কে আমাদের হবে কেস আর কে আমাদের হবে কন্ট্রোল। সো কন্ট্রোল জিনিসটা সবসময় ভালো থাকে। দেখবেন যে আপনি যখন একটা টেস্ট করেন, যে কোনো জিনিস টেস্ট করার ক্ষেত্রে আমাদেরকে একটা কন্ট্রোল, ধরেন আপনি আপনি যখন গ্লুকোমিটার যখন আমরা টেস্ট করি, আমাদেরকে কিন্তু একটা জিনিস দিয়ে দেওয়া হয় যে এইটা, আমরা একটা এস্টিমেটেড কৌটা দিয়ে দেওয়া হয় যে ওই জিনিসটা দিয়ে যদি আপনি গ্লুকোমিটারে মাপেন, যদি এটার মান ধরেন 5.3 আসে, তাহলে আপনি বুঝবেন আপনার মেশিন ঠিক আছে। সো এরকম আর কি কিছু কন্ট্রোল স্যাম্পল আমাদের থাকে। কন্ট্রোল মানে হচ্ছে, এখানে আমরা বোঝাচ্ছি যে সাবজেক্টস উইদাউট আউটকাম। মানে আমি যেই কেসটা নিয়ে ডিল করতে চাচ্ছি, বা আমি যে রোগটা নিয়ে ডিল করতে চাচ্ছি, বা আমি যে ইভেন্টটা নিয়ে ডিল করতে চাচ্ছি, এইটা যদি ওই সাবজেক্টের লাইফে ঘটে না থাকে, তাহলে সে হচ্ছে আমার কন্ট্রোল। যেমন ধরেন আপনি লাং ক্যান্সার নিয়ে ডিল করতে যাচ্ছেন, তাহলে যার লাং ক্যান্সার নাই সে হচ্ছে আমার কন্ট্রোল। আপনি ধরেন এমআই নিয়ে ডিল করতে চাচ্ছেন, যার এমআই নাই সে আমার কন্ট্রোল, আর যার এমআই আছে সে আমার কেস। আপনি ধরেন হচ্ছে ইসোফেজিয়াল ক্যান্সার নিয়ে ডিল করতে চাচ্ছেন, তাহলে যার ইসোফেজিয়াল ক্যান্সার আছে সে হচ্ছে আমার কেস, আর যার ইসোফেজিয়াল ক্যান্সার নাই সে হচ্ছে আমাদের কন্ট্রোল। তাহলে এই স্টাডিটা করার উদ্দেশ্যটা কি? এই স্টাডি আমাদের এক ধরনের লঙ্গিটিউডিনাল স্টাডি, এটা এক ধরনের অবজারভেশনাল স্টাডি, এবং এইটা একটা অ্যানালাইটিক্যাল স্টাডি। তাহলে তিনটে অপশন কিন্তু আমাদের আছে। যেটা অবজারভেশনালের মধ্যে দুইটা স্টাডি আছে, একটা হচ্ছে ডেসক্রিপটিভ, একটা অ্যানালাইটিক্যাল। এটা হচ্ছে অবজারভেশনাল এবং অ্যানালাইটিক্যাল স্টাডি, এবং এইটাকে আমরা লঙ্গিটিউডিনাল স্টাডিও বলে থাকি। তাহলে পরীক্ষাতে আপনাকে তিনটে অপশন দিতে পারে বা ট্রু ফলস দিতে পারে। তো কোশ্চেন হচ্ছে লঙ্গিটিউডিনাল স্টাডি কেন? লঙ্গিটিউডিনাল স্টাডি আমরা বলেছি যে একটা সময় রেখার সাথে এটা কাজ করে। সো লঙ্গিটিউডিনাল স্টাডিতে আপনি এখন একটা পয়েন্টের ঘটনা নেবেন না, আপনি এখন একটা ঘটনা জানতেছেন, আপনি জিজ্ঞেস করবেন যে এটা আগে কি হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো রেট্রোস্পেক্টিভ স্টাডি। অথবা আপনি জিজ্ঞেস করবেন এটার সামনে কি হবে, এটা স্টাডি করবেন, তাহলে এটাকে আমরা বলবো প্রসপেক্টিভ স্টাডি। তাহলে ধরেন আপনি আজকে চিন্তা করলেন যে এমআই এর পেশেন্ট নিয়ে আপনি গবেষণা করবেন। আপনি আপনার মেডিকেলে গেলেন, আপনি মেডিসিন ওয়ার্ডে গেলেন, সমস্ত এমআই পেশেন্টদের সাথে আপনি কথাবার্তা বললেন। এমআই পেশেন্টদের ক্ষেত্রে কথাবার্তা বলার সময় আপনি দেখতে চাইলেন যে তাদের ওবেসিটি আছে কি না। তাহলে আপনি ওবেসিটি এবং এমআই এর মধ্যে একটা সম্পর্ক দেখাইতে চাচ্ছেন। তাহলে যাদের এমআই আছে, আপনি দেখলেন যে এমআই আছে কিন্তু ওবেসিটি নাই, এরকম কতজন আছে? আবার এমআই নাই কিন্তু ওবেসিটি আছে, এরকম কতজন আছে? সো আপনি কিছু কন্ট্রোল পার্সন নিছেন, কন্ট্রোল পার্সন নিয়ে আপনি হচ্ছে গবেষণা করার চেষ্টা করলেন, এইরকম একটা ঘটনা। অথবা আপনি আপনি কিছু ডায়রিয়া পেশেন্টের উপর গবেষণা করলেন, আপনি দেখতে চাইলেন যে ধরেন রাস্তার মানে খোলা রাস্তার খোলা খাবার খেয়ে কয়জনের ডায়রিয়া হয়। তাহলে আপনি কিছু ডায়রিয়া পেশেন্ট নিলেন, নেওয়ার পরে আপনি সবাইকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, আপনার যে ডায়রিয়া হয়েছে, আপনি গতকালকে কি খাবার খেয়েছেন, কোথায় কোথায় খেয়েছেন। এরকম প্রতিটা ডায়রিয়ার পেশেন্টদেরকে আপনি জিজ্ঞেস করলেন। তাহলে এই দেখেন, ডায়রিয়ার পেশেন্টদেরকে যখন আপনি জিজ্ঞেস করলেন এবং আরেকটা ডায়রিয়ার পেশেন্ট না তাদেরকে জিজ্ঞেস করলেন, এই দুইটা জিনিসকে আপনি কম্পেয়ার করলেন, কম্পেয়ার করে আপনার একটা রেজাল্ট আপনি দেওয়ার চেষ্টা করলেন। তাহলে কেস কন্ট্রোল স্টাডিতে আমরা যে জিনিসটা করি, যে একজন থাকে আমাদের কেস, একজন থাকে আমাদের কন্ট্রোল। তাহলে যার এই আউটকামটা নাই তার ক্ষেত্রে রেজাল্ট কি হলো, এবং যার এই আউটকামটা আছে তার ক্ষেত্রে রেজাল্ট কি হলো। মনে করেন যে লাং ক্যান্সার হয়েছে, তো লাং ক্যান্সার পেশেন্টদেরকে আপনি জিজ্ঞেস করলেন যে সে স্মোকিং করতো কিনা। তাহলে এই যে স্মোকিং স্মোকিং করার সাথে লাং ক্যান্সার একটা অ্যাসোসিয়েশন আপনি বের করতে যাচ্ছেন। তাহলে এইখানে আমরা যে ইনকোয়ারিটা করি, এই ইনকোয়ারিটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ একটা ইনকোয়ারি। রেট্রোস্পেক্টিভ একটা ইনকোয়ারি মানে কি? যে আমরা এখন একটা কজ জানতে পেরেছি, মানে একটা একটা ইভেন্ট আমরা দেখতে পেরেছি, তার ইভেন্টটা হচ্ছে তখন তার লাং ক্যান্সার। এখন আমরা লাং ক্যান্সারের সাথে কিসের কথা মেলানোর চেষ্টা করতেছি? আমরা চেষ্টা করতেছি যে লাং ক্যান্সারের সাথে স্মোকিং এর সম্পর্ক কেমন। ঠিক আছে, আপনি লাং ক্যান্সারের একটা পেশেন্ট পাইলেন, আপনি জানার চেষ্টা করতেছেন যে লাং ক্যান্সারের পেশেন্টটা আদতে স্মোকিং করতো কিনা। ঠিক আছে, তাহলে এই যে লাং ক্যান্সারের পেশেন্টকে আপনি জিজ্ঞেস করতেছেন সে আগে আগে স্মোকিং করতো কিনা, এইটা থেকে যদি আপনি স্টাডি দ্বারা করেন, এইটা হচ্ছে
কেস কন্ট্রোল। আর যদি আপনি দেখেন যে স্মোকিং করতেছে পেশেন্টটা, এইটার পেশেন্টের 20 বছর পরে লাং ক্যান্সার হইলো কিনা, যারা স্মোকিং করে তাদের কতজনের লাং ক্যান্সার হয়, এইটা হচ্ছে আপনার কোহোর্ট স্টাডি। তাহলে আমরা একটু পরে কোহোর্ট নিয়ে জানবো। কোহোর্টে আমরা দেখি যে এখন তার একটা এক্সপোজার আছে এবং এত বছর পরে তার কোনো আউটকাম আসে কিনা। আর এইখানে আমরা দেখার চেষ্টা করি যে কোনো একটা ইভেন্ট ঘটেছে, এই পেশেন্টের ইভেন্টটা কেন ঘটলো এটা বোঝার চেষ্টা করি। তাহলে এটা আমাদের কি জন্য ভালো, এটা হচ্ছে এক নম্বর হচ্ছে রেয়ার ডিজিজের জন্য এই স্টাডিটা ভালো। কেন বলেন তো? কারণ আপনি জানেন না আজ থেকে ধরেন ইসোফেজিয়াল ক্যান্সার, বাংলাদেশে আমরা কজন রোগী ইসোফেজিয়াল ক্যান্সারের পাই? খুবই কম। হ্যাঁ, বা ইসোফেজিয়াল ক্যান্সার ধরেন আপনি আর্সেনোকোসিস, আর্সেনোকোসিস এর পেশেন্ট আপনি কি খুব বেশি পান? পান না। তাহলে আপনি একটা আর্সেনোকোসিস এর পেশেন্ট পাইলেন, এইবার আপনি তাকে জিজ্ঞেস করেন যে আপনি কি ধরনের পানি খাইতেন, কোন জায়গা থেকে পানি খাইতেন, আপনার বাড়ি কোন জায়গায়, তাহলে আপনি ওইখান থেকে একটা এস্টিমেশন করলেন যে ধরেন কুড়িগ্রাম এলাকায় বাড়ি, ওইখানে যারা টিউবওয়েলতে পানি খায় তাদের আর্সেনিকোসিসের সম্ভাবনা বেশি। তাহলে কুড়িগ্রাম এলাকার সাথে টিউবওয়েলের পানির সাথে আর্সেনিকোসিসের একটা সম্পর্ক আছে। এই যে রেয়ার ডিজিজটা, এইটাকে আপনি অন্য কোনো স্টাডিতে করতে পারতেন। এখন আপনি ধরেন একটা গবেষণা দাঁড়া করাতে যাচ্ছেন যে কুড়িগ্রাম এলাকার মানুষের বা টিউবওয়েলের পানি যারা খায় তাদের আর্সেনিকোসিস হয়। তাহলে আপনাকে কি করতে হবে? সারা বাংলাদেশের সমস্ত টিউবওয়েলের পানি কারা খাচ্ছে বা সমস্ত এলাকাগুলো নিয়ে রিসার্চ করতে হবে। এরপরে তাদেরকে 20 বছর ধরে গবেষণা করতে হবে, 20 বছর ফলো আপ করতে হবে, 20-30 বছর পরে গিয়ে দেখতে হবে যারা টিউবওয়েলের পানি খাইতো তাদের আর্সেনিক হইলো কিনা, আর্সেনিকোসিস হইলো কিনা। তাহলে এটা আপনার জন্য টাফ না? ডেফিনেটলি। কারণ আপনি এত পরিমাণ মানুষকে নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। এর থেকে বরং যখন আপনি কোনো একটা রেয়ার ডিজিজ পাইলেন, সেই রেয়ার ডিজিজের মানুষের সাথে আপনি কজ গুলা জানার চেষ্টা করেন, সে কি করতো, সে একটা কিভাবে হয়েছে, কোন জিনিসের কারণে তার সমস্যাটা হয়েছে। সো এটা হচ্ছে রেয়ার ডিজিজের জন্য কেস কন্ট্রোল স্টাডিটা ভালো। এবং যে ডিজিজ গুলা লং লেটেন্ট পিরিয়ড, যেমন ধরেন লেপ্রোসি, এটা অনেক দীর্ঘদিন লেটেন্সি পিরিয়ড, কোন সময় আসে বলা যায় না। তাহলে এরকম লং লেটেন্ট পিরিয়ড গুলার ক্ষেত্রে তো আমরা দীর্ঘদিন ফলো আপ দিতে পারবো না। তাহলে যাদের ক্ষেত্রে এরকম দীর্ঘদিন ফলো আপের একটা ঝামেলা থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু আমার কেস কন্ট্রোল স্টাডিটা ভালো। 3 নম্বর কথা হচ্ছে এখানে আসলে অ্যাটেনশন আমাদের খুব বেশি দরকার হয় না, কারণ আপনার কাছে রোগী অলরেডি চলে আসছে, আপনি তাকে দীর্ঘদিন ধরে ফলো আপ ফলো আপ ফলো আপ, এত অ্যাটেনশন এখানে দরকার হয় না এবং এটা করা খুবই সহজ। এবং এটা ইট ইস লেস টাইম কনজিউমিং, কারণ আপনি ওয়ার্ডে গেলেন, যাওয়ার পরে আপনি হচ্ছে রোগীটাকে খুঁজে নিয়ে আপনি এটা ডায়াগনোসিস করে ফেলতে পারলেন, বা হচ্ছে আপনার স্টাডিটা দ্বারা করে ফেলতে পারলেন। বা আপনি একটা গ্রামে গেলেন, গিয়ে দেখলেন যে যাদের ধরেন টিনিয়াসিস আছে, তো কাদের টিনিয়াসিস হচ্ছে, যারা অন্য কাপড় চোপড় ব্যবহার করতেছে, তাহলে আপনি মুহূর্তের মধ্যে এরকম একটা লেস টাইম কনজিউমিং একটা স্টাডি করে ফেলতে পারেন। এবং এই স্টাডিটাতে আমাদের কি হেল্প হয়? এই স্টাডিটা হচ্ছে আমাদের ইফেক্ট টু কজ এটা বের করতে সাহায্য করে। তাহলে প্রথমে আমরা ইফেক্ট খুঁজে বের করি এবং সেই ইফেক্টের কজটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি এই স্টাডির মধ্যে। তাহলে এই স্টাডি কাজ করা শুরু করে ইফেক্ট নিয়ে। এই যে আমরা এতক্ষণ ধরে বলতেছি যে আমরা কিন্তু আগে রোগের কথা বললাম, যে লাং ক্যান্সার হলো কেন হলো, টিনিয়াসিস হলো কেন হলো। সো আগে আমরা ইফেক্ট দেখি, ইফেক্ট থেকে যখন কজ বের করার চেষ্টা করি, এটা আমাদের হেল্প করে হচ্ছে এই ক্রস সেকশনাল স্টাডি, সরি কেস কন্ট্রোল স্টাডি। সো কেস কন্ট্রোল স্টাডির ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রেয়ার এক্সপোজার, যেই সমস্ত জিনিসে একটা মানুষের রেয়ার এক্সপোজার হয়, এই সমস্ত ক্ষেত্রে আমরা এই স্টাডিটা করতে পারি না। তাহলে এখানে উপরে লিখছি যে এটা রেয়ার ডিজিজের জন্য ভালো, কিন্তু রেয়ার এক্সপোজারের জন্য ভালো না। মানে এই ব্যাপারটা কি? ধরেন এটা যদি আমি এক্সাম্পল দেই, আহ ধরেন এক্সাম্পলটা এটা কিরকম দেওয়া যায়, ধরেন আমি বললাম যে আহ, ধরেন ধুতুরা বিষ যারা পান করে, হ্যাঁ, so ধুতুরা ধুতুরা পান করার পরে কয়জন মানুষ বেঁচে থাকে, আপনি এরকম একটা গবেষণা করতে যাচ্ছেন। বা ধরুন ধুতুরা পান করার পরে কয়জন মানুষের স্টমাক পারফোরেশন হয়, আপনি এরকম একটা স্টাডি করতে যাচ্ছেন। এখন আপনি এই স্টমাক পারফোরেশনের পেশেন্ট পাওয়া, সেই পেশেন্টের সাথে ধুতুরা এক্সপোজারের হিস্ট্রি পাওয়া, এটা অনেক টাফ না? এটা তো আসলে আপনি খুঁজে পাবেন না সহজে। হ্যাঁ, তো এইরকম মানে জিনিসগুলো আপনার জন্য তখন বের করা টাফ হবে। ঠিক আছে, তো এইরকম ঘটনাগুলো যেখানে রেয়ার এক্সপোজারের একটা চান্স থাকে, তখন তার ক্ষেত্রে আপনি স্টাডিটা করতে পারবেন না। বাট এটা কিন্তু আপনি খুব সহজেই, ধরেন একটা পেশেন্ট আসলো আপনার কাছে ধুতুরা পয়জনিং নিয়ে, আপনি দেখলেন এই ধুতুরা পয়জনিং এর পেশেন্টের কি কি সাইন সিমটম হয়, আপনি তাকে ফলো আপ করলেন। তাহলে এই রেয়ার এক্সপোজারের পেশেন্টটা আপনি এক্সপোজার জানার পরে তাকে ফলো আপ করলেন, ফলো আপ করে করে তার বাকি হিস্ট্রি গুলা বের করলেন। কিন্তু আপনি কিন্তু সারা ওয়ার্ড ঘুরে একটা ধুতুরা পয়জনিং এর পেশেন্ট মানে স্টমাকে পারফোরেশন হয়েছে, তার ধুতুরা পয়জনিং এভাবে বের করা আপনার জন্য টাফ হয়ে যাবে। বাট একটা রেয়ার এক্সপোজার ধরে সেটা ফলো আপ করা সহজ। সুতরাং কেস কন্ট্রোল স্টাডির খারাপ দিকটা হচ্ছে এটা আমাদের রেয়ার এক্সপোজারের ক্ষেত্রে এটা ভালো কাজ করে না। 2 নম্বর, ইট ইস উইক টু প্রুভ কজালিটি। কেন? কারণ আমরা সাধারণত এই যে কজ কেন্দ্রিক ইস্যুগুলোর ক্ষেত্রে আমরা যদি দীর্ঘদিন ফলো আপ করি, বা এখানে আমার যে সিদ্ধান্তটা নিব, সেই সিদ্ধান্তের ক্ষেত্রে যদি অন্যান্য ভেরিয়েবলস গুলো, যেরকম আমরা কনফাউন্ডিং এর ভেরিয়েবলের কথা বলেছি, এরকম অন্যান্য ভেরিয়েবল যদি এটাকে খুব একটা
মানে নির্ধারিত না করে বা এটাকে খুব একটা প্রভাবান্বিত না করেন, তখন সেটা আমাদের জন্য অ্যান্সার করাটা সহজ। ধরেন আপনি একটা পেশেন্ট স্মোকিং করে, আপনি জানেন তাকে 20 বছর ধরে গবেষণা করলেন, গবেষণা করার পরে আপনি বলছেন যে ফাইন, সে স্মোকিং করার কারণে তার এটা হয়েছে। আপনি দীর্ঘদিন ধরে তাকে অ্যানালাইসিস করেন, তাকে একটা রুটে আপনি রাখেন। বাট এখানে একটা পেশেন্টের লাইফে অনেক ঘটনা ঘটে যেতে পারে, সেটা হয়তো বা সে আপনাকে বলে নাই। তো যেহেতু সে আপনাকে বলে নাই, তাহলে আপনি অনেক ক্ষেত্রে এই পেশেন্টের ক্ষেত্রে বায়াসের শিকার হতে পারে। তাহলে এই স্টাডিতে আপনার বায়াস হওয়ার সম্ভাবনা বেশি, কারণ যে যার স্মোকিং ক্যান্সার হলো, দেখা গেল যে সে এরকম একটা জায়গায় কাজ করে, সে ধরুন ঢাকাতে থাকে, তো ঢাকার মানুষের যে পরিমাণ বায়ু দূষণ হয়, স্মোকিং করুক বা না করুক, এমনিতে তো লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো এরকম অনেক ঘটনা কিন্তু ঘটতে পারে। হ্যাঁ, আপনার ধরেন একটা স্ট্রোকের পেশেন্ট আসলো, আপনি ওবেসিটির সাথে স্ট্রোকের রিলেশন খুঁজছেন, বাট পেশেন্ট ডায়াবেটিক, এই জিনিসগুলো আপনি নেন নাই, তার মানে এইখানে আপনার একটা বায়াসড হওয়ার সুযোগ থাকে বেশি। ঠিক আছে, এবং এই কারণে এটা কজালিটির সাথে এটা আসলে রিলেশনটা একটু পোর। এবং আপনি ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে, এটা আসলে ডিসঅ্যাডভান্টেজ না, এটা কাইন্ড অফ, এটাও কস্টলি বাট ইটস লেস কস্টলি কম্পেয়ার টু কোহর্ট। সো এটাকে আপনি একটা অ্যাডভান্টেজই বলতে পারেন, যে এটা আসলে ইটস লেস কস্টলি, লেস টাইম কনজিউমিং, এবং হচ্ছে লেস কস্টলি। ছোট করে লিখে দিছি। সো লেস কস্টলি কম্পেয়ার টু কোহর্ট। আচ্ছা, এরপরে এটা গুরুত্বপূর্ণ, ক্যান্ট মেজার ইনসিডেন্স অর প্রিভেলেন্স। ইনসিডেন্স বা প্রিভেলেন্স এটা মেজার করতে পারে না, কারণ ইনসিডেন্স বা প্রিভেলেন্স এটা মেজার করার জন্য আমাদেরকে আসলে একটু দীর্ঘদিন ফলো আপ করতে হতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে এটা দিয়ে আমরা ইনসিডেন্স বা প্রিভেলেন্স আমরা মেজার করতে পারবো না, কারণ নতুন কোনো কেস আসলো কিনা বা আগের কোনো কেস আসলো কিনা, কয়টা কেস আছে, এই জিনিসগুলো আমাদের এটা দিয়ে মেজার করা সম্ভব না। তাহলে এই হচ্ছে কেস কন্ট্রোল স্টাডির ইম্পর্টেন্ট ব্যাপার। আচ্ছা, পরের স্টাডি কথা আসে, সেটা হচ্ছে কোহোর্ট স্টাডি। সো কোহোর্ট স্টাডি হচ্ছে একটা প্রসপেক্টিভ স্টাডি, মানে এখন আমরা একটা এক্সপোজার দেখলাম, সেই এক্সপোজারের পরে কি আলটিমেটলি কি আউটকাম আসলো। সো এই কোহোর্ট স্টাডি কাজই করে হচ্ছে এক্সপোজার নিয়ে। তাহলে দেখেন এইখানে কোহোর্ট স্টাডিকে আমরা কোহোর্ট স্টাডির মানুষগুলোকে দুইটা গ্রুপে ভাগ করি। একটা হচ্ছে যেই গ্রুপের মধ্যে এক্সপোজার হয়েছে, সো এক্সপোজড গ্রুপ, আর একটা হচ্ছে যাদের ক্ষেত্রে এক্সপোজার হয় নাই, মানে আনএক্সপোজড গ্রুপ। তাহলে কোহোর্ট গ্রুপ দুইটা গ্রুপের মধ্যে একটা তুলনা করে, যে যারা স্মোকিং করে তাদের লাং ক্যান্সার হয়, তাদের লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা কত, যারা স্মোকিং করে না তাদের লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা কত, যারা আহ, ইয়া করে পান খায় তাদের ওরাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা কত, যারা পান খায় না তাদের ক্ষেত্রে ওরাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা কত, যারা ক্রিকেট খেলে বা যারা এক্সারসাইজ করে তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কত, যারা এক্সারসাইজ করে না তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কত। তাহলে এইভাবে কোহোর্ট স্টাডি হচ্ছে একটা ইনসিডেন্টাল স্টাডি, এটা দীর্ঘদিন ধরে নতুন মানে ইনসিডেন্ট মানে কি, আমরা বলি যে নিউ নিউ যে কেসগুলো আসতেছে সেগুলো হচ্ছে ইনসিডেন্ট, তার মানে এটা দীর্ঘদিন ধরে এটাকে ফলো আপে রাখে, এবং সাবজেক্ট উইথ এক্সপোজার এন্ড উইদাউট এক্সপোজারের মধ্যে সে একটা পার্থক্য করে। তাহলে এক্সপোজার কথাটা গুরুত্বপূর্ণ। তাহলে এইটার মেইন ফিচার হচ্ছে এটা সাধারণত প্রসপেক্টিভ হয়ে থাকে। সো প্রসপেক্টিভের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্সটা কি, প্রসপেক্টিভ মানে হচ্ছে যে আপনি এখন একটা এক্সপোজার পাইলেন পেশেন্টের, সেই পেশেন্টকে আপনি 5 বছর 10 বছর পরে 20 বছর পরে আপনি হিস্ট্রি নিচ্ছেন, এবং তার ওইখান থেকে আপনি ডেটাটা প্রকাশ করছেন। সো এটা এটা বেশি প্রসপেক্টিভ, মোস্ট কাইন্ডলি এটা প্রসপেক্টিভ হয়ে থাকে। 2 নম্বর, এটা এটা কি রেট্রোস্পেক্টিভ হতে পারে? ইয়েস, এটা কখনো কখনো রেট্রোস্পেক্টিভ হতে পারে, যেমন হচ্ছে হিস্ট্রিক্যাল কোহোর্ট স্টাডি। হিস্ট্রিক্যাল কোহোর্ট স্টাডি ধরেন আপনাকে 1902 সাল থেকে 1900 আপনার 40 সাল পর্যন্ত একটা স্টাডি দেওয়া হলো, যে ওই সময় মানুষজন এইরকম ধরেন ওই সময় মানুষজন হুক্কা খাইতো, হুক্কা খাওয়ার কারণে মানুষজনের লাং ক্যান্সার হইলো কিনা। তাহলে আপনি দেখলেন যে 1902 সালে যারা হুক্কা খাইতো, 1940 সালে তাদের হচ্ছে লাং ক্যান্সার হয়েছে। তাহলে এইখানে আপনি যদিও বা 1900 সালের ঘটনা দেখছেন, বাট আপনি 1902 থেকে শুরু করে 1940 সালের দিকে যাচ্ছেন। So আপনার স্টাডিটা প্রসপেক্টিভ আগাচ্ছে, বাট প্রসপেক্টিভ আগালে বর্তমান সময়ের সাপেক্ষে সেটা রেট্রোস্পেক্টিভ। সো কোহোর্ট স্টাডি রেট্রোস্পেক্টিভ হতে পারে, যেটা হিস্ট্রিক্যাল কোন একটা অ্যানালাইসিস করি। এর পাশাপাশি এটা অবশ্যই একটা অবজারভেশনাল স্টাডি, এবং যেহেতু এখান থেকে আমরা একটা তথ্য দিই, সুতরাং এটা একটা অ্যানালাইটিক্যাল স্টাডি এবং এটা লঙ্গিটিউডনাল স্টাডি। এই জিনিসগুলো আমরা জানি। অ্যাডভান্টেজের ক্ষেত্রে ভালো ব্যাপার হচ্ছে এটা মানে অপোজিট টু কেস কন্ট্রোল। কেস কন্ট্রোল আমরা যা যা পড়েছি সেটা জাস্ট অপোজিট, যেমন হচ্ছে এখানে আপনার বায়াস কম হবে, এইখানে আপনার কজ টু ইফেক্ট আপনি মানে কজালিটিটা ভালো করে বলতে পারবেন, এইখানে আপনি ইনসিডেন্স মেজার করতে পারবেন। রেয়ার এক্সপোজারের ক্ষেত্রে এটা হচ্ছে ভালো। ঠিক আছে, এবং ইট ইস ডান টু টেস্ট এ প্রিসাইসলি ফর্মুলেটেড হাইপোথিসিস, কারণ এটা যেহেতু আপনি একটা কস্টলি স্টাডি, সুতরাং আপনার যদি কোনো হাইপোথিসিস থাকে, যে ধরেন আপনার হাইপোথিসিস হচ্ছে যারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায় তাদের হাইপারটেনশন হয়, ধরেন এটা আপনার মানে খুবই ভালো মতো আপনি হাইপোথিসিস দ্বারা করেছেন, এইবার আপনি শিওর হইতে চান যে যেই মহিলাটা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছে তাকে আপনি ফলো আপ করেন 5 বছর 10 বছর ফলো আপ করার পরে, এরপর আপনি দেখলেন যে না তার সত্যি হাইপারটেনশন হচ্ছে, তখন আপনি এই কোহোর্ট স্টাডির মাধ্যমে সেটাকে আপনি প্রুফ করে দিতে পারবেন। ঠিক আছে, সো প্রিসাইসলি ফর্মুলেটেড হাইপোথিসিস হওয়ার ক্ষেত্রে করা মানে যদি হয়ে থাকে আমাদের, তখন আমরা সাধারণত এটা মেজার করি। ডিসঅ্যাডভান্টেজ একই কথা, যেমন এটার ভালো দিক ছিল কেস কন্ট্রোলটা, ধরেন আপনি রেয়ার ডিজিজ গুলোর ক্ষেত্রে করতে পারেন, কোহোর্ট আসলে রেয়ার ডিজিজ গুলোর ক্ষেত্রে করা যায় না, কারণ আমরা জানি না এই এক্সপোজারের কারণে তার সেই রেয়ার ডিজিজটা
হবে কিনা। এরপরে এইখানে এখানে একটা কথা আছে যে মোর চান্স অফ এট্রিশন, এই এট্রিশন শব্দটা আপনি খেয়াল করেন। এট্রিশন মানে হচ্ছে লস টু ফলো আপ, তার মানে আমরা পেশেন্টকে আসলে ফলো আপ করতে পারি না। এখানে দেখা যাচ্ছে পেশেন্ট এখান থেকে ধরেন আপনি ঢাকায় আপনি গবেষণা করছেন, আপনি ঢাকা থেকে বদলি হয়ে গেলেন, বদলি হয়ে চিটাগাং চলে গেলেন, তাহলে তো আপনি পেশেন্টকে গবেষণা পেশেন্টের উপর ফলো আপ করতে পারবেন না। আবার একইভাবে পেশেন্ট আপনার কাছাকাছি ছিল, আপনি তাদেরকে ফলো আপে রাখতেন, এক পেশেন্ট মরে গেল, এক পেশেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আরেক পেশেন্ট দেশের বাইরে চলে গেল, তার মানে আপনি পেশেন্টের ক্ষেত্রে এখানে ড্রপ আউট একটা চান্সটা বেশি। এবং এই যে পেশেন্টকে ফোন দেওয়া, খোঁজ খবর নেওয়া, তার মানে এটা একটা এক্সপেন্সিভ স্টাডি। তো কেন আমরা টাকার পয়সার ব্যাপারটাতে হেল্প করি, মানে চিন্তা করি, কারণ যে কোনো স্টাডির ক্ষেত্রে টাকা পয়সা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা জানি যে রিসার্চের জন্য আমাদের অনেক বাজেট আসে, তো এই বাজেট অনেকে পায় না, অনেকে পায়। তো আপনি যে রিসার্চ করবেন সেটা আসলে কত টাকা দিয়ে রিসার্চ করবেন সেটাও কিন্তু আসলে গুরুত্বপূর্ণ, এবং এটার উপর ভিত্তি করে নির্ধারিত হয় আপনার রিসার্চ বা আপনার হাইপোথিসিস, যেটা আপনি যে স্টাডিটা আপনি করবেন এটা কতটুকু অ্যাকসেপ্টেড হবে। ওকে, এবার আসি ক্রস সেকশনাল স্টাডি। আমরা বলেছি যে এরকম অনেক বড় একটা জিনিস, এটার মাঝখানে আপনি কেটে দিলেন, দিস ইজ ক্রস সেকশন। সো ক্রস সেকশন স্টাডিতে আমরা কি করি, আমরা একটা জিনিসের এক্সপোজার এবং আউটকাম এট দ্য সেম টাইমে দেখার চেষ্টা করি, কারণ ক্রস সেকশনাল স্টাডি আমি একবারই করব, ক্রস সেকশনাল স্টাডি আমি একবারই দেখব, সুতরাং ওই টাইমে আমি এক্সপোজার এবং আউটকাম দেখার চেষ্টা করি। সো যেহেতু এটা আমি জাস্ট একটা টাইমেই দেখছি, সুতরাং এইটা কিন্তু একটা লঙ্গিটিউডিনাল স্টাডি না। সো ইট ইজ নট লঙ্গিটিউডিনাল, কারণ লঙ্গিটিউডিনাল হলে আমাকে অনেক সময় ধরে আগে বা পিছনে কাহিনী জানতে হবে, দেখতে হবে। So, এটা একটা অবজারভেশনাল স্টাডি ডেফিনেটলি, এটা একটা ডেসক্রিপটিভও হতে পারে, বা এখান থেকে যদি আপনি কোনো অ্যানালাইসিস করেন তো এটা অ্যানালাইসিসও হতে পারে। সো ইট ক্যান বি বোথ ডেসক্রিপটিভ এন্ড অ্যানালাইটিক্যাল। এটা লঙ্গিটিউডিনাল অবশ্যই না, এটা প্রসপেক্টিভও না, এটা একটু রেট্রোস্পেক্টিভ হতে পারে, কিন্তু এটা লঙ্গিটিউডিনাল এবং প্রসপেক্টিভ কখনোই হওয়া সম্ভব না। সো এটার ভালো দিক কি, এটার ভালো দিক হচ্ছে যে এটা খুবই আপনি ইজিলি করতে পারেন। এটা থেকে আপনি প্রিভেলেন্স মেজার করতে পারেন, এটা থেকে আপনি কোনো একটা হাইপোথিসিস, জেনেটিক হাইপোথিসিস দ্বারা করতে পারেন। সো প্রিভেলেন্স মেজার করা মানে কি, প্রিভেলেন্স মেজার করা মানে হচ্ছে আপনি ধরেন আজকে কি করলেন, যে জুলাই মাসের 30 তারিখে গেলেন আপনি ঢাকা মেডিকেল কলেজে, গিয়ে আপনি দেখলেন যে জুলাই মাসের 30 তারিখে কত রোগীর আপনার জুলাই মাসের 30 তারিখে আপনি গিয়ে দেখলেন যে কত রোগীর ডেঙ্গু আছে। এখন আপনি যাদের যে সমস্ত রোগীর ডেঙ্গু আছে, সেই সমস্ত রোগীর আপনি দেখলেন যে ডেঙ্গু যাদের আছে তাদের এএলটি এএসটি কেমন, মানে তাদের লিভার ফাংশন কেমন, দেখলেন যে হ্যাপাটাইটিস 50% রোগীর ক্ষেত্রে আপনি হ্যাপাটাইটিস পাইলেন, তাহলে আপনি বললেন যে ডেঙ্গু রোগীতে 50% কেসে হ্যাপাটাইটিস থাকে। সো হ্যাপাটাইটিস প্রিভেলেন্ট ইন ডেঙ্গু পেশেন্ট, আপনি কিন্তু একটা প্রিভেলেন্স বের করে ফেলতে পারছেন, মানে আজকে দেখার ফলে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, আপনি জানেন না যে কালকে আরো কতজন রোগীর হেপাটাইটিস ডেভেলপ করবে, সো আপনি কিন্তু জানেন না। তাহলে এইখানে যদিও প্রিভিলেন্স বের করতে পারে, বাট ইনসিডেন্স কিন্তু বের করতে পারে না, কারণ যেটা শুধু আজকের দিনে ডেটা দিচ্ছে। 2 নম্বর, এটা কজালিটি বের করতে পারে না, কারণ ডেঙ্গুর কারণে যে তার হেপাটাইটিস হয়েছে, আপনি কি তার পুরোপুরি হিস্ট্রি নিয়েছেন যে সে আরো অন্য কোনো ড্রাগ খেয়েছে কিনা, বা তার অন্য কোনো কারণে হেপাটাইটিস আছে কিনা, আপনি সেই হিস্ট্রি নেন নাই। সো এটা দিয়ে কজালিটি আপনি প্রকাশ করতে পারেন না। রেয়ার ডিজিজ যেহেতু আপনি, বা রেয়ার এক্সপোজার সবসময় তো আপনি পাবেন না, তার মানে এটা যে হুটহাট করে আপনি ভাই রেয়ার ডিজিজ ধরার চান্স কম, ফেটাল ডিজিজ ধরার চান্স কম, কারণ ফেটাল ডিজিজ আপনার জন্য বসে থাকবে না, হ্যাঁ সে যে কোনো মুহূর্তে ফট করে মরে যাবে। ঠিক আছে, এবং হচ্ছে যেই ডিজিজ গুলো শর্ট ডিউরেশনে থাকে সেটাও আপনি ক্রস সেকশনাল স্টাডিতে কম পাবেন, কারণ আপনি যখন স্টাডি করতে যাচ্ছেন সে এর আগে ডিজিজ তার ভালো হয়ে গেছে। সো এইগুলো হচ্ছে তার ডিসঅ্যাডভান্টেজ। তাহলে আমরা প্রতিটা স্টাডি সম্পর্কে অ্যাডভান্টেজ এবং হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ আমরা কিন্তু শিখে ফেলেছি। তাহলে আমরা বলেছিলাম স্টাডি হচ্ছে মোটা দাগে দুই দুই প্রকার, একটা হচ্ছে অবজারভেশনাল স্টাডি, আমরা নিচে অবজারভেশন করি, যার মধ্যে ছিল ডেসক্রিপটিভ এবং অ্যানালাইটিক্যাল। আরেকটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল স্টাডি, মানে আমরা মানুষকে নিয়ে এক্সপেরিমেন্ট করব, যদি কথাটা আসলে ঠিক শোনাচ্ছে না। সো মানে আমরা এখানে আমাদের কোন একটা ইন্টারভেনশন থাকে। সো স্টাডির একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমরা বলেছিলাম যে স্টাডিতে আমরা এক্সপেরিমেন্টাল স্টাডির মধ্যে ছিল আমাদের এই যে ক্লিনিক্যাল ট্রায়াল, এবং হচ্ছে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, এবং হচ্ছে কোয়াসি এক্সপেরিমেন্টাল। তাহলে এর এর মূল ব্যাপারটা ছিল আমরা নিজে ইন্টারভেনশন করব, ঠিক আছে। সো এর মধ্যে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। সো এইটাতে আমরা সরাসরি চলে যাচ্ছি যে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালে আমরা কি আলোচনা করবো। তাহলে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের যে মূল যে কনসেপ্টটা, এইখানে দুইটা গ্রুপ থাকে, একটা হচ্ছে ইন্টারভেনশনাল গ্রুপ, একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ। তার মানে কন্ট্রোল গ্রুপ দুধভাত, এদেরকে আমরা কিছু করব না, বাট ইন্টারভেনশনাল গ্রুপে আমি কি করব, এই গ্রুপটাকে আমরা এই গ্রুপে আমরা ইন্টারভেনশন করব। এই গ্রুপে আমরা ধরেন এরকম হতে পারে যে আপনি দুইটা গ্রুপ, আপনি দেখতে চাচ্ছেন যে একটা পেশেন্টের উপরে ফ্লুসেমাইড ডায়োটিক্স আপনি গবেষণা করতে যাচ্ছেন, ফ্লুসেমাইড ডায়োটিক্স প্রেসার কমায় কিনা। তাহলে দুইটা গ্রুপ আপনি নিলেন, একটা হচ্ছে এই গ্রুপেরও হাইপারটেনশন আছে, এই গ্রুপেরও হাইপারটেনশন আছে, কিন্তু এই গ্রুপকে আপনি ফ্লুসেমাইড দিলেন, এই গ্রুপে আপনি কিছু দিলেন না, প্লাসিবো দিলেন, তাই না। আমরা হয়তো বিভিন্ন ড্রাগের এই যে সিএমই গুলো দেখি যে এত এই ড্রাগটা অমুক ড্রাগ থেকে অত 10 গুণ শক্তিশালী, 20 গুণ শক্তিশালী, কিভাবে তারা প্রমাণ করে। তো এই গ্রুপকে একটা ড্রাগ দিল, ওই গ্রুপকে আরেকটা ড্রাগ দিল, অথবা এই গ্রুপকে একটা ড্রাগ দিল, ওই গ্রুপকে কোনো ড্রাগ দিল না, ঠিক আছে। এটাই হচ্ছে কন্ট্রোল গ্রুপ। সো এখন কথা হচ্ছে যে এই ইন্টারভেনশন গ্রুপটা আপনি কিভাবে সিলেক্ট করবেন। নামটাই দেখেন, নামটা কি, র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। তার মানে এখানে আমরা র্যান্ডমাইজড ওয়েতে
র্যান্ডমাইজড ওয়েতে কিছু লোক নিব যাদের উপর আমরা ইন্টারভেনশন করব, আরেক ধরনের লোক থাকবে যারা হচ্ছে কন্ট্রোল। সো এদেরকে নিয়ে আমরা একটা ট্রায়াল দেব। সো র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। তাহলে এই র্যান্ডমাইজেশনের মাধ্যমে ইন্টারভেনশন গ্রুপটাকে আমরা সিলেক্ট করব। সো এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে অবশ্যই আমি মানুষকে সিলেক্ট করতেছি যেহেতু ওষুধ টষুধের ব্যাপার আসছে। 2 নাম্বার, আমি একটা ইন্টারভেনশন নিচ্ছি, আমি তাকে ওষুধ খাওয়াচ্ছি। 3 নাম্বার, ওষুধ খাওয়াতে বসে থাকতেছি না, আমি তাকে একটা নির্দিষ্ট সময় পরে তার একটা রিপোর্ট নিচ্ছি যে তার প্রেশার কমলো কিনা। তার মানে এটা একটা কি, এখন নিচ্ছি না, সামনে নিচ্ছি। সো দিস ইজ এ প্রসপেক্টিভ স্টাডি। 3 নাম্বার, যেহেতু সামনে নিচ্ছি তার মানে এটা অবশ্যই একটা লঙ্গিটিউডিনাল স্টাডি, এবং এখানে আমরা একটা অ্যানালাইসিস করছি, সো এটা অবশ্যই একটা অ্যানালাইটিক্যাল স্টাডি। এবং এটা র্যান্ডমাইজড স্টাডি কেন, কারণ আমরা বললাম যে এই র্যান্ডমাইজড কেন আমরা করি। র্যান্ডমাইজ করার কয়েকটা কারণ আছে। এক নম্বর হচ্ছে এটা কনফাউন্ডিং বায়াসকে প্রিভেন্ট করে, সিলেকশন বায়াসকে প্রিভেন্ট করে, ট্রিটমেন্ট এলোকেশন বায়াসকে প্রিভেন্ট করে। মানে কি, মানে হচ্ছে এইখানে কনফাউন্ডিং বায়াস মানে হচ্ছে যে আমি যখন র্যান্ডমলি নিচ্ছি, সো আমি আসলে জানি না যে কোন ফ্যাক্টরটা তার এই প্রেশার কমানোকে প্রিভেন্ট করবে। সো কনফাউন্ডিং বায়াস গুলা আমরা এখানে বাদ দিতে পারতেছি। 2 নম্বর, সিলেকশন। আমি ধরেন কিছু রোগীকে দেখলাম যে ইচ্ছা করে নিলাম যে রোগীর প্রেশার কন্ট্রোল হইতে পারে, এরকম ভেবে নিলাম, এরকম কিছু হচ্ছে না। এবং ট্রিটমেন্ট এলোকেশন, কাকে আপনি কি ট্রিটমেন্ট দিচ্ছেন, আপনি কাকে কত ডোজে দিচ্ছেন, এই জিনিসগুলো আপনি যেহেতু এখানে খেয়াল করছেন না। সো এইখানে এই 3টা বায়াস আমাদের থাকে না। সো আপনি ধরেন একটা রোগী দেখে তাকে আপনি একটু কম ডোজ দিলেন, ঠিক আছে, মনে হলো যে না তার একটু কম ডোজ দিয়ে দেখি। সো এখানে আপনি এরকম কোনো কিছু কি করতেছেন না, আপনি কোনো সিদ্ধান্ত দিচ্ছেন না। সো এই কারণে এটা কনফাউন্ডিং বায়াস, এটা সিলেকশন বায়াস এবং এটা ট্রিটমেন্ট এলোকেশন বায়াস, এই 3টা বায়াসকে থেকে আপনাকে রক্ষা করে। তাই এই কথাগুলো ভাই সবগুলো কিন্তু এসবি এর জন্য, ট্রু ফলস এর জন্য গুরুত্বপূর্ণ। এবং র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে ব্লাইন্ডিং থাকতে পারে, ঠিক আছে। সো র্যান্ডমাইজ কন্ট্রোলের মধ্যে সবচেয়ে অবশ্যই র্যান্ডমাইজ হতে হবে, এবং এখানে ব্লাইন্ডিং থাকতে পারে, যদিও ব্লাইন্ডিং থাকাটা নেসেসারি না, বাট ব্লাইন্ডিং থাকলে এটা ভালো। ব্লাইন্ডিং ব্যাপারটা আসলে কি, যে এই যে পার্টিসিপেন্ট যারা আছে তারা আসলে কে চিকিৎসা পাচ্ছে আর কে চিকিৎসা পাচ্ছে না এটা আপনি জানবেন না, বা রোগীও জানবে না। এরকম কয়েকটা লেয়ার আমরা ব্লাইন্ডিং করে থাকি। সো এই ব্লাইন্ডিং যদিও নেসেসারি না, বাট র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালে অনেক সময় ব্লাইন্ডিং করা হয়ে থাকে। সো ব্লাইন্ডিং করলে কি হয়, এই মেজারমেন্ট বায়াস এবং রেসপন্স বায়াস এটা আমাদের থাকে না। মনে করেন আপনি ফ্লুসোমেট দিলেন 2টা গ্রুপের রোগীদেরকে, এখন আপনি প্রেশার মাপতে যাচ্ছেন আর আপনি জানেন যে এই রোগীটাকে আমি ওষুধ দিয়েছি। আপনি যখন প্রেশারটা মাপতে যাবেন আপনার মনটা জানি কেমন কম করবে, আচ্ছা দেখি যদি প্রেশারটা একটু সিরিয়াসলি আপনি মাপবেন। আর যে রোগীকে আপনি দেন নাই তার প্রেশারটা তো ওষুধ দেই নেই, তো প্রেশার মাপার দরকার নেই, বা একটা হাবিজাবি করে দিয়ে দিই, আপনি অত সিরিয়াসলি আপনি মাপবেন না। তার মানে মেজারমেন্ট বায়াস আপনি কিন্তু পড়ে গেলেন। এবং রেসপন্স বায়াস, রোগীও যখন জানবে আল্লাহ আমি ওষুধ খাচ্ছি, রোগীরও কিন্তু একটা মানসিক একটা চিন্তা ভাবনা, স্ট্রেস, এই জিনিসগুলো চেঞ্জ আসবে, এবং এগুলোর চেঞ্জের কারণে কিন্তু রেজাল্টটা অনেক বেশি চেঞ্জ আসতে পারে। ওকে, সো এইখানে আরেকটা জিনিস হচ্ছে এই যে ব্লাইন্ড স্টাডি কয় রকম হতে পারে। সো ব্লাইন্ড স্টাডি আসলে হতে পারে 3 রকম। একটা হচ্ছে সিঙ্গেল ব্লাইন্ড স্টাডি, যেখানে পার্টিসিপেন্টসরা জানে না তাকে কোন ওষুধ দেওয়া হচ্ছে, কে ওষুধ পাচ্ছে আর কে আসলে ওষুধ পাচ্ছে না এটা পার্টিসিপেন্টসরা জানে না। 2 নাম্বার, ডাবল ব্লাইন্ড স্টাডি, এইখানে পার্টিসিপেন্টসও জানে না এবং হচ্ছে যে এসএস করে, যেমন আপনিও জানবেন না। আর 3 নাম্বার, এখানে পার্টিসিপেন্টস তো জানে না, এসএস যে করে সেও জানে না, এবং রিসার্চারও জানে না। এখন কোশ্চেন হচ্ছে তাহলে জানে কে, একজন ফোর্থ পার্টি জানে। সো রিসার্চার জানে না মানে কি, মানে হচ্ছে যে আপনি তো আসলে একা একা রিসার্চ করেন। আপনি যখন রিসার্চ করবেন এফসিপিএস এ গিয়ে বা অন্য কোনো জায়গায় গিয়ে, তখন ডেফিনেটলি আপনি একজন রিসার্চারের আন্ডারে রিসার্চ করবেন। তো আপনি আপনার রিসার্চারকেও এই জিনিসগুলো বললেন না। ট্রিপল ব্লাইন্ড স্টাডিতে এটা হয়। সাধারণত ট্রিপল ব্লাইন্ড স্টাডির দরকার পড়ে না, আমরা সিঙ্গেল ব্লাইন্ড বা ডাবল ব্লাইন্ডিং করি। কিছু কিছু ক্ষেত্রে ট্রিপল ব্লাইন্ড দরকার হতে পারে। সো পরীক্ষাতে আপনাকে জিজ্ঞেস করবে যে কে কোনটা জানে না। আচ্ছা, সো এটার অ্যাডভান্টেজ কি, আসলে অ্যাডভান্টেজের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে বায়াসটা কম থাকে, যেহেতু র্যান্ডমাইজ হচ্ছে সেটা বায়াস কম থাকে, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা রিলায়েবল হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা ভ্যালিড হয়, ঠিক আছে। সো এটা রিলায়েবল হয় এবং হচ্ছে ভ্যালিড হয়। সো কোশ্চেন হচ্ছে যে এটা রিলায়েবল এবং আপনি এটা ভ্যালিড বলতে আসলে আপনি কি বুঝাচ্ছেন। সো রিলায়েবল এবং ভ্যালিড এই কথাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আছে। ভ্যালিড মানে হচ্ছে আমরা আমরা বলেছি যে এই মানে এটা ভ্যালিড মানে হচ্ছে এটা একুরেট হয়, আমরা আসলে যেই মেজারটা চাচ্ছি সেই জিনিসটা একুরেট হয়। রিলায়েবল মানে হচ্ছে যে এইরকম স্টাডি যদি আরেকজন করে সে আমার মতোই রেজাল্ট পাইতে পারে। সো এই কারণে এটাকে বলি এটা বেশি রিলায়েবল হয়, তার মানে অন্যরাও করলে এরকম রেজাল্ট পাবে, এবং এটা বেশি ভ্যালিড হয়, তার মানে আমি যে পয়েন্টটা পেয়েছি, যে অ্যান্সারটা পেয়েছি সেটা বেশি সঠিক। এবং যেহেতু এটা বেশি রিলায়েবল, বেশি ভ্যালিড, সুতরাং ইট ইজ স্ট্রংগেস্ট টু প্রুভ কজালিটি। ঠিক আছে, তাহলে আমরা যদি কজালিটি বুঝতে চাই তাহলে কোনটা আমরা করবো, আমরা কি কোহোর্ট করবো, কেস কন্ট্রোল করবো, না র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করবো? অ্যান্সার হচ্ছে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করবো যদি সুযোগ থাকে। সমস্যা হচ্ছে এটা করতে গেলে আপনাকে রোগীকে রাখতে হবে, সো ডেফিনেটলি রোগীর সাথে টাকা পয়সার হিসাব নিকাশ আছে, সো এটা এক্সপেন্সিভ হবে। এখানে যেহেতু মানুষ নিয়ে কাজ করতেছে, আমরা এথিক্যাল কনসার্ন থাকবে। সমস্ত রোগী ওষুধ খাইতে চাবে না, কেউ ওষুধ কেউ মনে করে ভাবলো যে ইয়া আল্লাহ আমার কি দিতেছে, এই ওষুধ আমি খাবো না, সে ফালাই দিল, তার মানে সে নন কমপ্লায়েন্ট হতে পারে, এবং এটা অবশ্যই টাইম কনজিউমিং।
সো র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের তিনটা বৈশিষ্ট্য আমাদের অবশ্যই মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, এটা অবশ্যই প্রসপেক্টিভ হবে, কারণ এটা আমি এখন ওষুধ দিচ্ছি, সামনে রেজাল্ট দেখবো। দুই নাম্বার হচ্ছে লঙ্গিটিউডিনাল হবে, কারণ যে কোনো প্রসপেক্টিভ স্টাডি লঙ্গিটিউডিনাল। তিন নাম্বার, এখানে আমি অবশ্যই কোনো একটা অ্যানালাইসিস করে একটা রিপোর্ট বের করবো। সো র্যান্ডমাইজ কন্ট্রোল স্টাডি অলওয়েজ প্রসপেক্টিভ, অলওয়েজ লঙ্গিটিউডিনাল, এন্ড ইটস অলওয়েজ অ্যানালাইটিক্যাল। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনাকে পরীক্ষাতে এই যে স্ট্রংগেস্ট তো বললাম যে ক্যাজুয়ালিটির কজালিটির জন্য স্ট্রংগেস্ট হচ্ছে আমাদের র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। আর যদি জিজ্ঞেস করে কজালিটির জন্য লোয়েস্ট রিলেশন কার, সেটা অ্যান্সার হচ্ছে কেস সিরিজ। হ্যাঁ, কেস সিরিজ বা কেস স্টাডি, যে যেগুলো একটা থাকলে আপনি দিবেন যে এটা হচ্ছে লোয়েস্ট কজালিটি রিলেশন। তো আমরা মোটামুটি এই কন্ট্রোল ট্রায়াল গুলো সম্পর্কে আলহামদুলিল্লাহ পড়াশোনা করে ফেলেছি। এবার একটা আপনাদেরকে ছোট্ট করে এই জিনিসগুলো একটু আবার একটু দেখাই দিই, ঠিক আছে? সো আমরা এই স্টাডি গুলো নিয়ে বলছিলাম, তাহলে স্টাডি গুলো একটু সামারি করে দিই ভাইয়ের বই থেকে, আব্দুল্লাহ তানভীর ভাই ইয়া থেকে। সো আমরা স্টাডি বলেছিলাম দুই প্রকার, একটা হচ্ছে অবজারভেশনাল, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। তাহলে এক্সপেরিমেন্টালে তিনটা কথা আমরা বলে ফেলেছি, এই সমস্ত গেল। অবজারভেশনাল এটার পার্থক্য বলেছি। কেস কন্ট্রোল স্টাডি, কোহোর্ট স্টাডি আমরা মাত্রই পড়েছি। সো কেস কন্ট্রোল স্টাডি যেমন হচ্ছে ওবেসিটি, এমআই। তাহলে এখানে আমরা কেস কন্ট্রোল স্টাডিতে আমরা কি করবো, আমরা ভাববো যে ওবেসিটির কারণে এমআই হয়, তাহলে আমাদের কেস কারা কারা, কেস হচ্ছে যাদের এমআই হয়েছে, আমরা তাদেরকে কি জিজ্ঞেস করবো, আমরা কন্ট্রোল কারা কারা, কন্ট্রোল হচ্ছে হেলদি সাবজেক্ট। তাহলে আমরা যাদের এমআই হয়েছে তাদের দেখবো তারা অবেস কিনা, আর যারা হেলদি তাদের দেখবো তারা অবেস কিনা। সো এরকম একটা কেস এবং কন্ট্রোলের মধ্যে তুলনা করব। এবং এই কেস কন্ট্রোল স্টাডি ইটস অলওয়েজ রেট্রোস্পেক্টিভ, আর আমাদের কোহোর্ট স্টাডি হচ্ছে অলওয়েজ প্রসপেক্টিভ, ঠিক আছে? এবং বাকি বৈশিষ্ট্যগুলো দুজনের ক্ষেত্রে সেম, তারা দুজনেই অবজারভেশনাল, তারা দুজনেই হচ্ছে আপনার অ্যানালাইটিক্যাল, এবং তারা দুজনেই হচ্ছে লঙ্গিটিউডিনাল, ঠিক আছে? সো দিস ইজ ইম্পর্টেন্ট। এবং কোহোর্টটা হচ্ছে, যেহেতু কোহোর্টে আমরা এক্সপোজার নিয়ে কাজ করি, এক্সপোজার আগে ওবেসিটি, ওবেসিটি হয়েছে এরপরে এমআই হইলো কিনা, সো আমরা আগে কাজ করি হচ্ছে এক্সপোজার নিয়ে। সো এইটা রেয়ার এক্সপোজারের জন্য ভালো। আর এইখানে যদি আমরা ডিজিজ নিয়ে কাজ করি আগে, সো বা ইভেন্ট নিয়ে কাজ করি আগে, সো কেস কন্ট্রোল হচ্ছে রেয়ার ডিজিজের জন্য ভালো, বা যাদের লং লেটেন্ট পিরিয়ড তাদের জন্য এটা ভালো, ঠিক আছে? এবং এখানে লিটল অ্যাট্রিশন মানে হচ্ছে ফলো আপ লস হওয়ার চান্স কম, এখানে কিন্তু অ্যাট্রিশনটা বেশি, কারণ হচ্ছে এখানে ফলো আপ লস হওয়ার চান্সটা বেশি। আরেকটা জিনিস এটা মনে রাখতে পারেন যে কেস কন্ট্রোল থেকে আমরা যে রেজাল্ট গুলা পাই সেটাকে আমরা অডস রেশিও দিয়ে প্রকাশ করি। কেস কন্ট্রোল দিয়ে যে রেজাল্ট গুলা পাই এটাকে আমরা অডস রেশিও দিয়ে প্রকাশ করি, অডস রেশিও। আর কোহর্ট দিয়ে আমরা যে রেজাল্ট পাই, কোহর্ট 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 দিয়ে আমরা যে রেজাল্ট পাই সেটা হচ্ছে আমরা রিলেটিভ রিস্ক দিয়ে প্রকাশ করি। ওকে, সো কোহর্ট দিয়ে যে রেজাল্ট পাই সেটা হচ্ছে আমরা রিলেটিভ রিস্ক দিয়ে প্রকাশ করি। এরপরে ক্রস সেকশনাল স্টাডি সম্পর্কে আমরা বললাম, ক্রস সেকশনাল স্টাডি এটা অবজারভেশনাল, ডেসক্রিপটিভ, অ্যানালিটিক দুইটাই হতে পারে, এটা কখনোই লঙ্গিটিউডিনাল, কখনোই প্রসপেক্টিভ না। তো এই জিনিসগুলো আমরা আলোচনা করে ফেলেছি। র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল এখানে আমরা বলেছি, যেমন এখানে এই যে দুইটা ড্রাগের কথা তার ভাইও লিখেছে যে কোনটা কোনটা হচ্ছে ভালো, সেটা আমরা ইয়ে করলাম। সো পেশেন্টের ক্ষেত্রে র্যান্ডমাইজ কন্ট্রোল, একটা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ অথবা এন্টি ইসকেমিক ড্রাগ, অথবা ধরেন হচ্ছে আপনাকে বললো যে লিপিড লোয়ারিং ড্রাগ, এরকম আপনি দুইটা ইয়ে করবেন, চিন্তা করবেন। দুইটা ড্রাগ চিন্তা করার পরে আপনি আপনার হাইপোথিসিসটা থাকবে যে নতুন ড্রাগটা আগের ড্রাগটা আছে ভালো। এরপর আপনি কি করবেন, সমস্ত হাইপারটেনসিভ পেশেন্ট অথবা যাদের কোলেস্টেরল বেশি অথবা যাদের ডায়াবেটিস বেশি এরকম পেশেন্ট দুইটাকে নেবেন, একজনকে আপনি আগের ড্রাগটা দিবেন আর একজনকে নতুন ড্রাগটা দিবেন, দিয়ে আপনি ফিউচার আউটকাম দেখবেন। সুতরাং এখানে আপনি কি করতেছেন, আপনি একটা প্রসপেক্টিভ লঙ্গিচুরাল স্টাডি করতেছেন, এবং দিস ইজ অলওয়েজ ইন্টারভেনশনাল, এবং হিউম্যান ভলান্টিয়ার লাগে, এবং র্যান্ডমাইজ কন্ট্রোল, এবং এটা অবশ্যই র্যান্ডমাইজ থাকে। এই জিনিসগুলো আমরা খেয়াল করলাম। এবার হচ্ছে ব্লাইন্ডিং এর কথা আমরা আলোচনা করে ফেলছি। সো ব্লাইন্ডিং ইজ ইগনোরেন্স অফ দ্য ট্রিটমেন্ট স্ট্যাটাস অফ পার্টিসিপেন্টস। সো এই জিনিসগুলো আমরা বলেছি। এরপরে আরেকটা জিনিস হচ্ছে, এখানে যেমন বলেছি স্ট্রেংথ অফ দ্য স্টাডি, সবচেয়ে হাই স্ট্রেংথ হচ্ছে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের হাই স্ট্রেংথ, আর হচ্ছে কেস সিরিজের হচ্ছে সবচেয়ে লোয়েস্ট স্ট্রেংথ। এরপরে আরেকটা জিনিস হচ্ছে ড্রাগ ডেভেলপমেন্টের জন্য আমাদের কয়টা স্টেজ পার হতে হয়, এটা অনেক সময় পরীক্ষাতে চলে আসে। সো ড্রাগ ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফেজ ওয়ানে আমরা কিছু হেলদি ভলান্টিয়ার নেই, ভলান্টিয়ারের উপর আমরা দেখি যে ড্রাগটা কেমন কাজ করে। এরপর আমরা সত্যি সত্যি পেশেন্টের উপর কাজ করি, লিমিটেড কিছু পেশেন্টের উপর কাজ করে আমরা এফিকেসি গুলো বোঝার চেষ্টা করি। এরপর আমরা আরো অনেক পেশেন্ট নিয়ে কাজ করি, লার্জ নাম্বার পেশেন্ট, এখানে আমরা সাইড ইফেক্ট গুলো বোঝার চেষ্টা করি। এরপর আমরা ড্রাগটা দীর্ঘদিন ধরে পোস্ট মার্কেটিং সার্ভাইলেন্স আমরা দেখি যে এইটা বাচ্চাদের ক্ষেত্রে কেমন, ওল্ড এজের ক্ষেত্রে কেমন, যাদের লিভারের সমস্যাতে রেজাল্ট কেমন, যাদের কিডনি সমস্যার রেজাল্ট কেমন। তো এতে করে যে জিনিসটা হয়, ড্রাগটা সম্পর্কে একটা এক্সক্লুসিভ ডাটা আমরা পাই। মাঝখানে এই যে ভনোপ্রাজান একটা ড্রাগ বাজারে আসলো, অনেক হাইপ আসলো, হাইপের পরে এখন আবার ড্রাগটা আসলে খুব একটা চলে না। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে অনেকে কয়েকটা রিসার্চ দেখেই বলতেছে যে না, ভনোপ্রাজান প্রচন্ড ভালো কাজ করে, বাট এক্স্যাক্টলি আপনি একটা লিমিটেড পেশেন্টের উপর যে রেজাল্ট পাইলেন সেটা লার্জ নাম্বার পেশেন্টে যে সবসময় সেরকমটাই হবে সেটা না, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমাদের এখানে বোঝার বিষয় আছে। ওকে, সো আমরা আপনাদের জন্য ইম্পর্টেন্ট কিছু জিনিস আমরা আলোচনা করে ফেলেছি। আচ্ছা, এখন আমরা একটু নিচে যাব। এখানে কি আছে,
স্ট্যাটিস্টিক্স ইন রিসার্চ, আচ্ছা। তো এই জিনিসগুলো আমরা আবার আমাদের নোট থেকে পড়াই, এরপর আবার আপনাদেরকে লিখে লিখে পড়াই, এখান থেকে লেখা থেকে পড়াই দিব। সো আমরা আরসিটি পড়লাম। এবার আমরা আসি হচ্ছে স্ট্যাটিস্টিক্স নিয়ে একটা আলোচনা। সো স্ট্যাটিস্টিক্স আসলে জিনিসটা কি? সো আমরা এতক্ষণ ধরে আপনি যে রিসার্চ গুলো করলেন, তো সেই, হ্যাঁ ঠিক আছে। সো স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আমরা যে কাজগুলো করলাম, যে আমরা স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে আমরা কি করলাম, যে একটা স্যাম্পল, স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে আমরা যে কাজটা, স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে একটা তথ্যপত্র দিলেন, এই তথ্যপত্রগুলোকে আপনি বিভিন্নভাবে প্রেজেন্ট করবেন, বিভিন্নভাবে সামারি করবেন, সেখান থেকে একটা আপনি একটা ডিসিশন নেবেন, তাই না? সো এই স্ট্যাটিস্টিক্স আসলে দুই রকম হয়ে থাকে। একটা হচ্ছে যে আপনি এই স্যাম্পল থেকে, আপনি স্যাম্পল পপুলেশন থেকে যা তথ্যগুলো পাইলেন সেটাকে আপনি ডেসক্রাইব করবেন আর হচ্ছে সামারাইজ করবেন। আরেকটা হচ্ছে তাহলে সেটাকে আপনি, আমরা বলবো ডেসক্রিপটিভ, হ্যাঁ, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স হচ্ছে যখন আপনি একটা স্যাম্পল ডাটা থেকে আপনি একটা পপুলেশন সম্পর্কে আপনি একটা ধারণা দিবেন। তার মানে এই স্যাম্পল ডাটা কি, পপুলেশন কি, এই জিনিসগুলো আমি একটু বুঝাই বলি। ধরেন আমরা বলি না যে ভাত হয়েছে কিনা বোঝার জন্য সব ভাত দেখা লাগে না, কয়টা ভাত টিপ টিপ দিলে চলে। So, এই ব্যাপারটা হচ্ছে এক্স্যাক্টলি তাই। আপনি সবগুলা ভাত নিয়ে টিপি টিপি দেখেন না সবগুলা ভাত হয়েছে কিনা, আপনি কয়টা ভাত নেন নিয়ে টিপ দিয়ে দেখেন, আচ্ছা ভাত হয়েছে, ওকে ফাইন। তার মানে এই যে কয়টা ভাত আপনি দেখলেন এটা হচ্ছে আপনার স্যাম্পল, আপনার টোটাল ভাতটা হচ্ছে আপনার পপুলেশন। তার মানে কয়টা স্যাম্পল দেখে আপনি যে টোটাল ভাত সম্পর্কে একটা আইডিয়া নিলেন, এইটাই হচ্ছে আপনার ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। তাহলে প্রতিবেলা ভাত রান্নার সময় আমরা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স করি কিভাবে, যে আমরা একটা স্যাম্পল ডাটা দেখি, দেখে আমরা টোটাল পপুলেশন সম্পর্কে একটা ইনফারেন্স, একটা ধারণা নিয়ে নিই যে ওকে ভাত হয়ে গেছে, ভাত সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। আর ডেসক্রিপশনে কিছুই না, আমরা জাস্ট ডেসক্রিপশন করি এবং আমাদের কাছে যা ডাটা আছে সেটা সামারাইজ করি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন একজন খেলোয়াড়, ধরেন হচ্ছে কি রিকি পন্টিং সাপোজ, সে কত রান করলো, ঠিক আছে, বা ধরেন মেসি বা রোনালদো, তারা হচ্ছে কয়টা গোল করলো, প্রতি ম্যাচে কয়টা গোল করে, কোন টাইমে কখন গোল করে, কোন পজিশনে থাকলে কখন গোল করে, এই ডাটাগুলোকে আপনি ডেসক্রিপশন করতেছেন এবং সামারি করতেছেন। বাট এটা এটা মিন করে না যে সে এই ম্যাচে গোল করবে, এটা মিন করে না যে সে এই ম্যাচে 100 করবে। সো এটাই হচ্ছে ডেসক্রিপটিভ স্টাডি। ওকে, সো ডেসক্রিপটিভ স্টাডি করার ক্ষেত্রে আমাদের অনেক কিছু অনেক হেল্প করে, যেমন কিছু কাজ আছে, যেমন ডেসক্রিপটিভ স্টাডি হেল্প করার জন্য আমাদের মাস্টার টেবিল আছে, ফ্রিকোয়েন্সি টেবিল আছে, কন্টিজেন্সি বা ক্রস টেবিল আছে। সো ডেসক্রিপটিভ স্টাডি ডাটাগুলোকে সামারাইজ করার জন্য আমাদের কি কি আছে, মাস্টার টেবিল, ফ্রিকোয়েন্সি টেবিল এবং হচ্ছে কন্টিজেন্সি বা হচ্ছে ক্রস টেবিল। ওকে, এরপরে আসি আমরা এই পপুলেশন এবং হচ্ছে স্যাম্পল, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবো। আমরা 121 পেজে চলে যাবো, অবশ্যই 121 পেজ তখন মনে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা দেখি, গিয়ে দেখি। ওকে, সো আসলে এখান থেকে, হ্যাঁ এই পেজ থেকে আসবে। 100, বর্তমানে 129 আছে। আমি সব শেষে এটাকে আপডেট করে আপনাদেরকে পিডিএফটা দিব, তখন কোন পেজে আছে সে লেখা দিব। আচ্ছা, সো এখানে আমরা আসলে একটা স্টাডি পেপার থেকে আমরা একটু পড়ার চেষ্টা করবো। তো এখানে দেখেন এই যে পপুলেশন, সেখানে অনেক মানুষকে নিয়ে আসলে আমাদের কাজ করার সুযোগ আছে, বাট আমি প্রত্যেককে আসলে আমার জন্য এক্সামিন করা, প্রত্যেককে নিয়ে স্টাডি করা, এটা আমার জন্য ব্যয়বহুল, সময় সাপেক্ষ। সো এটা আমাদের পক্ষে পসিবল না। So, আমরা এদের থেকে বাছাই করে একটা স্টাডি পপুলেশন নেই, সেটা হচ্ছে আমাদের স্যাম্পল। তাহলে পপুলেশন হচ্ছে টোটাল পার্সন গুলা যাদের উপর আমি কাজ করব, স্যাম্পল মানে টোটাল পার্সন গুলা যাদের উপর আমি কাজ করতে চাই বা যাদের সম্পর্কে আমি একটা ডাটা বানাতে চাই। আর স্যাম্পল মানে হচ্ছে আমি যাদেরকে নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। তো এইখানে আমাদের অনেকগুলো কথা আছে, এই কথাগুলো আমাদের বুঝতে হবে। যে প্রথম কথা আসেন যে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। তো স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স মানে আসলে কি? ব্যাপারটা হচ্ছে যে আপনি একটা স্যাম্পল, আমরা আমরা আসলে স্টাডি করি কি নিয়ে, আমরা স্টাডি করি স্যাম্পল নিয়ে। তাহলে এই যে আমি একটা স্যাম্পল দেখে আমি যে একটা কনক্লুশনে পৌঁছলাম রিগার্ডিং দ্য পপুলেশন, আমি দেখলাম একটা স্যাম্পল, আমি স্যাম্পল পপুলেশন নিয়ে কাজ করলাম, সেখান থেকে আমি একটা কনক্লুশনে পৌঁছে গেলাম অ্যাবাউট দ্য পপুলেশন। এটাকে আমরা এই সংজ্ঞাটাকে আমরা বলি স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স। তাহলে এই সংজ্ঞাগুলো কিছু জানতে হবে। 2 নাম্বার, পপুলেশন অফ ইউনিটস, এটা মানে আসলে কি? সো পপুলেশন অফ ইউনিটস, পপুলেশন অফ অবজারভেশন, এই জিনিসগুলো আসলে কি, বা স্যাম্পল অফ ইউনিটস, এই জিনিসগুলো আসলে মানে কি? আচ্ছা, এগুলো আমরা বলি। সো পপুলেশন অফ ইউনিটস মানে হচ্ছে, পপুলেশন অফ ইউনিট মানে হচ্ছে এ গ্রুপ অফ এন্টিটিস দ্যাট হ্যাভ কোয়ান্টিফাইবল ক্যারেক্টারিস্টিক্স ইন কমন। মনে করেন যে মানে যাদেরকে নিয়ে আমরা আসলে কাজ করব, যাদেরকে নিয়ে আমরা কাজ করব তাদের, ধরেন আপনি বাংলাদেশের সমস্ত ডাক্তার নিয়ে কাজ করতে চান, তাহলে এই যে প্রত্যেকটা ডাক্তারের একটা নাম আপনার কাছে থাকলো, হ্যাঁ, বা একটা লিস্ট আপনার কাছে থাকলো, সেটাকে আমরা বলি পপুলেশন অফ ইউনিট, ঠিক আছে। এখন আপনি প্রত্যেকটা ডাক্তারের মনে করেন যে হাইট নিয়ে কাজ করতে চান, এই যে একটা নিউমেরিক্যাল ভ্যালু, প্রত্যেকজনের একটা হাইট নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, so এই নিউমেরিক্যাল ভ্যালুটাকে আমরা বলি হচ্ছে পপুলেশন অফ অবজারভেশন। আচ্ছা, তো এগুলো আমাদের কাছে খুব একটা লাগবে না।
স্যাম্পল অফ ইউনিট, স্যাম্পল অফ ইউনিট মানে হচ্ছে এই যে আমরা পপুলেশন অফ ইউনিট থেকে যেই একটা নির্দিষ্ট সংখ্যক ইউনিটকে নিচ্ছি, নির্দিষ্ট সংখ্যক পপুলেশনকে নিচ্ছি, সেটাকে আমরা বলি স্যাম্পল অফ ইউনিট। আর এই স্যাম্পল অফ ইউনিটের আমরা যে জিনিসটা মেজার করবো এটাকে আমরা বলি স্যাম্পল অফ অবজারভেশন। ঠিক আছে, তার মানে ধরেন বাংলাদেশের সমস্ত ডাক্তারের আপনি প্রেসার মাপতে যাচ্ছেন সামহাউ। সো এই বাংলাদেশের সমস্ত ডাক্তারগুলো হচ্ছে পপুলেশন অফ ইউনিট। আচ্ছা, তাদের কি মাপতে যাচ্ছে? বিপি, তার মানে বিপিটা হচ্ছে পপুলেশন অফ অবজারভেশন। আমরা এখান থেকে একটা স্যাম্পল নিলাম, তাহলে তাহলে এই ধরেন 10 জন ডাক্তারকে আমরা স্যাম্পল নিলাম, তাহলে এই 10 জন ডাক্তারকে আমরা বলবো স্যাম্পল অফ ইউনিট, এবং তাদেরকে নিয়ে যে কাজটা করবো সেটা আমরা বলবো স্যাম্পল অফ অবজারভেশন। তাহলে পপুলেশন মানে কি? পপুলেশন মানে যাদেরকে নিয়ে আমরা রিসার্চ করতে চাচ্ছি তারাই হচ্ছে আমার পপুলেশন। আর স্যাম্পল মানে কি? স্যাম্পল মানে পপুলেশনে যে ব্যক্তিদেরকে নিয়ে আমি কাজ করতেছি তারা হচ্ছে আমাদের স্যাম্পল। ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে আমার টোটাল পপুলেশন। এই টোটাল পপুলেশন থেকে আমি এই কয়জন মানুষ নিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে আমাদের স্যাম্পল। এবং এই স্যাম্পল সবাইকে নিয়ে যে জিনিসটা তৈরি হয় সেটাকে আমরা বলি স্যাম্পল ফ্রেম। এবং এই স্যাম্পলের প্রত্যেকটা সদস্যকে আমরা বলি স্যাম্পলিং ইউনিট। মানে আমি বুঝাই, আপনি বাংলাদেশের সমস্ত ডাক্তার নিয়ে কাজ করতে চান, তাহলে তারা হচ্ছে আপনার পপুলেশন। আপনি দেখতে চান বাংলাদেশের সমস্ত ডাক্তারের ব্লাড প্রেশার কেমন সাপোজ, অথবা বাংলাদেশের সমস্ত ডাক্তারের ডায়াবেটিস আছে কিনা। সো আপনি সমস্ত ডাক্তারের তো আপনি তথ্য বের করতে পারবেন না, তাহলে এই সমস্ত ডাক্তারগুলোকে আমরা বলতেছি পপুলেশন। সো এই পপুলেশনে সমস্ত ডাক্তারের ধরেন কোনোভাবে আপনি সমস্ত ডাক্তারের আরবিএস মেপে ফেলছেন, মেপে ফেলার পরে সমস্ত ডাক্তারের আরবিএস এর যে লিস্টটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে প্যারামিটার। সমস্ত ডাক্তারের আরবিএস এর লিস্টটাকে আমরা বলি হচ্ছে প্যারামিটার। এবং এরপরে তাদের থেকে আমরা কি নিই? তাদের কাছ থেকে আমরা স্যাম্পল বানাই, এবং স্যাম্পলের প্রতিটা সদস্যকে আমরা বলি হচ্ছে ইউনিট। তাহলে এখানে 10 জন ডাক্তার নেওয়া হলে তাদের প্রত্যেককে আমরা বলবো যে স্যাম্পলিং ইউনিট, এবং তাদের সবাইকে মিলে যেটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে স্যাম্পল ফ্রেম। ওকে, তাহলে আমরা কি করলাম? আমরা পপুলেশন থেকে সিলেক্ট করলাম, কি সিলেক্ট করলাম? স্যাম্পল সিলেক্ট করলাম। স্যাম্পল সিলেক্ট করে তাদের ডাটা মেজার করলাম, এবং তাদের ডাটা মেজার করে সেখান থেকে একটা এই পপুলেশন সম্পর্কে আমরা একটা ইনফারেন্স নিলাম, মানে একটা ধারণা করলাম। ঠিক আছে, এইটাকেই আমাদের রিসার্চের কাজ। রিসার্চের কাজ কি? পপুলেশন থেকে একটা স্যাম্পল সিলেকশন করা, এই স্যাম্পলটা কিভাবে সিলেকশন করবো সেটারও ক্রাইটেরিয়া আছে, তাদের ডাটা মেজার করা, সেইখান থেকে একটা ইনফারেন্স টানা টোটাল পপুলেশন সম্পর্কে। তো আমি আশা করি আপনাদের কাছে ব্যাপারগুলা বোঝাতে পেরেছি। তাহলে স্যাম্পলিং টাইপ কিরকম সেই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ একটা একটা করে যাচ্ছি। স্যাম্পলিং টাইপে আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। আচ্ছা, আচ্ছা, তো এই এই জিনিসগুলোতে আমরা সহজে চলে আসি আপনাকে। আমাদের এই বইয়ের এই জায়গাতে চলে আসি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে আমি পপুলেশনে রিসার্চ করতে চাচ্ছি, তাহলে তাদেরকে নিয়ে আমি কি করব? তাদেরকে নিয়ে আমি স্যাম্পল করব। ঠিক আছে, তাদেরকে নিয়ে আমি কি করব? স্যাম্পল করব। ওকে, তাহলে আমরা স্ট্যাটিস্টিক্স এর কথা বললাম, পপুলেশন কি আপনাদেরকে বুঝাইলাম। তাহলে এবার আসে হচ্ছে রিসার্চ। সো রিসার্চ আমরা তাদেরকে নিয়ে কি করব? রিসার্চ করব। সো রিসার্চ আমরা কেন করি? রিসার্চ করার দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে তাদের হয়তো বা কোনো একটা ডেসক্রিপশন দিব, তাদের তাদের সম্পর্কে কোনো একটা বর্ণনা দিব, অথবা কোনো একটা অ্যানালাইসিস দ্বারা করাবো, অথবা কোয়ালিটেটিভ বা কোয়ান্টিটেটিভ কোনো একটা সলিউশন আমি তাদেরকে দিব। তাহলে রিসার্চ করার জন্য আমাদের দরকার হচ্ছে স্যাম্পল নেওয়া। একটা পপুলেশন থেকে আমরা কি করব? স্যাম্পল নিব। সো পপুলেশন থেকে স্যাম্পল নেওয়ার অনেকগুলো সিস্টেম আছে। এই সিস্টেম গুলোকে আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এখান থেকে পরীক্ষাতে এই স্যাম্পলিং টাইপ থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার একটা সমূহ সম্ভাবনা আছে। তাহলে স্যাম্পলিং টাইপ, এইখানে একটা খুবই কমন স্যাম্পলিং যেটা, সেটা হচ্ছে সেটাকে আমরা বলি যে র্যান্ডম স্যাম্পলিং বা প্রবাবিলিটি স্যাম্পলিং। র্যান্ডম স্যাম্পলিং অথবা প্রবাবিলিটি স্যাম্পলিং। আরেকটা হচ্ছে নন র্যান্ডম স্যাম্পলিং বা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং বা নন লটারি স্যাম্পলিং। তিনটা কথা। তাহলে র্যান্ডম স্যাম্পলিং বা প্রবাবিলিটি স্যাম্পলিং বা লটারি স্যাম্পলিং, আর একটা হচ্ছে নন র্যান্ডম। মানে আপনি যে পপুলেশন থেকে একটা স্টাডি পপুলেশন, আমি বললাম সারা বাংলাদেশের ডাক্তার, আর সারা বাংলাদেশের ডাক্তার থেকে আপনি মনে করেন যে 50 জন ডাক্তার নিবেন। এখন এই 50 জন ডাক্তার আপনি কিভাবে নিবেন? এটা নেওয়ার ক্রাইটেরিয়া কি? এটা নেওয়ার অনেকগুলো ক্রাইটেরিয়া বা অনেকগুলো সিস্টেম থাকতে পারে। এটা মোটা দাগে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমি ডাক্তারকে লটারি করার মাধ্যমে নিব, র্যান্ডমলি নিব, অথবা মানে 10 20 30 40 করে নিব। ঠিক আছে, তো এইভাবে করে নিব, এইটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং। আরেকটা হচ্ছে না, আমি বুঝে শুনে চিন্তা করে নিব, তাহলে ওইটাকে আমরা বলবো নন র্যান্ডম স্যাম্পলিং, মানে যেটা আমি ইচ্ছা করে নিচ্ছি। ঠিক আছে, এবং এটাকে নন লটারি স্যাম্পলিং বলা হয়। তাহলে এই র্যান্ডম স্যাম্পলিং এর অপর নাম কেন প্রবাবিলিটি স্যাম্পলিং? কারণ হচ্ছে দেখেন, আপনি জীবনে যতবার লটারি কিনেছেন, ধরেন লটারি কিনেন, লটারি কেনা আসলে ওইভাবে লটারি কেনা আসলে হারাম, যাই হোক,
ধরেন আপনার কোন একটা জিনিসের রেফেল ড্র হয়েছে, আপনাদের এখানে পুরস্কার দিবে কোন একটা জিনিসের রেফেল ড্র হয়েছে, তো রেফেল ড্রতে সবারই জিতার একটা চান্স থাকে না? তো এই যে সবারই যে জিতার একটা চান্স থাকে, এইটাকেই সবারই একটা জিতার যে একটা প্রবাবিলিটি থাকে, এটাকে আমরা বলি যে প্রবাবিলিটি স্যাম্পলিং। ঠিক আছে, এই কারণে র্যান্ডম স্যাম্পলিং এর ক্ষেত্রে মনে করেন 1 কোটি মানুষ থেকে আপনি 20 জন ডাক্তার নেবেন, তাহলে এই যে 1 কোটি মানুষ থেকে যে 20 জন ডাক্তার নিচ্ছেন, এটাই হচ্ছে আমাদের প্রবাবিলিটি। তাহলে প্রবাবিলিটি অথবা র্যান্ডম স্যাম্পলিং কিভাবে কাজ করতেছে, যে 1 কোটি ডাক্তার থেকে আমি যাদেরকে নিচ্ছি সবারই একটা সিলেক্টেড হওয়ার চান্স থেকে যাচ্ছে। তাহলে এটাকে আমরা বলতে পারি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিং। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং মানে কি? এটা খুবই সহজ কথা ভাই। আপনি সবাই নিবেন, নিয়ে সিম্পলি আপনি সবার নাম থেকে জাস্ট লটারি করে তুলে ফেলবেন। দিস ইজ সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, মানে একদম কোনো নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই, নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই, এটাকে আমরা বলি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। যে বাংলাদেশের সকল ডাক্তারকে নেওয়া হবে, বা ধরেন আপনি চিন্তা করলেন যে এই ক্লাস থেকে এই ক্লাসের আপনি প্রতিনিধি নেবেন একটা ক্লাসের, ক্লাসে সবাই যাবে যে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে, তাদের আপনি একটা প্রতিনিধি নেবেন, তাহলে এটা আপনি কি করবেন? র্যান্ডমলি যে কয়েকজন আপনি পিক এন্ড চুজ করে নিয়ে নিলেন। ঠিক আছে, এটা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। অথবা ধরেন আপনি এমআই এর পেশেন্ট নিয়ে কাজ করবেন, তো আপনি কোন এমআই পেশেন্ট গুলাকে নেবেন, কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই, আপনি যে কোনো এমআই এর পেশেন্টকে নিয়ে নিলেন। সো দিস ইজ সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এটা স্মল এন্ড হোমোজেনাস পপুলেশনের ক্ষেত্রে করাটা সুবিধা। হ্যাঁ, কারণ এটা স্মল এবং হোমোজেনাস পপুলেশনের ক্ষেত্রে করা সুবিধা কেন? কারণ স্মল পপুলেশন হলে আপনার পিক করতে সুবিধা হয়, কিন্তু হোমোজেনাস হলে দেখা যাচ্ছে যে সবার ক্ষেত্রে সবাই যদি একই রকম থাকে, মনে করেন যেমন ক্লাসের সবাইকে আপনি স্টুডেন্ট হিসেবে ধরতেছেন, তাহলে যে কোনো একজন গেলেই হয় সবাই স্যারের কাছে বক্তব্য দিতে পারবে, আপনি ভাবে চিন্তা করতেছেন, তখন এটাকে আমরা সাধারণত সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করি। আচ্ছা, সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিং এর ক্ষেত্রে এইখানে আপনি র্যান্ডমই করতেছেন, বাট একটা কিছুটা সিস্টেমেটিক ওয়েতে করতেছেন। মানে কি? মানে আপনি চিন্তা করলেন যে স্যারের সাথে কথা বলতে যাবে 10 জন, তো ক্লাসের স্টুডেন্ট আছে 200। হ্যাঁ, সো ক্লাসের স্টুডেন্ট আছে ধরেন হচ্ছে 100। এখন আপনি চিন্তা করেন 100 জন স্টুডেন্ট থেকে আমি 10 জনকে সিলেক্ট করবো কেমনে? আপনি বললেন কি যে ক্লাসের রোল 2, রোল 12, 22, 32 এইভাবে যারা যারা আছে সবাই দাঁড়াও, তোমরা সবাই আমাদের সাথে চলো, তোমরা হচ্ছে স্যারের সাথে কথা বলবো। তার মানে আপনি এইখানে কি করলেন? আপনি র্যান্ডমলি নিলেন, কারণ আপনি জানেন না ক্লাসের রোল 2 কে, ক্লাসের রোল 12 কে, 32 কে, আপনি জানেন না। কিন্তু আপনি কি করলেন? আপনি হচ্ছে 2 এর পরে 3 কে নিলেন, আপনি 2 এর পরে 12 কে নিলেন, 12-এর পরে 13 কে নিলেন না, আপনি হচ্ছে 22 কে নিলেন, 24 কে নিলেন না, আপনি হচ্ছে 32 কে নিলেন। তার মানে সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিং এ আপনি র্যান্ডমাইজড কাজটা করতেছেন, বাট এখানে একটা স্যাম্পলিং ইন্টারভ্যাল আপনি ইউজ করতেছেন। আপনি কি করতেছেন? স্যাম্পলিং ইন্টারভ্যাল আপনি ইউজ করতেছেন। সো এই ক্ষেত্রে আসলে আমরা যে প্ল্যানটা করি, মনে করেন যে আমার পপুলেশন হচ্ছে 100 মানুষের, আমি স্যাম্পল নিব 10 জন, তাহলে পপুলেশনকে স্যাম্পল দিয়ে ভাগ করি, ভাগ করে আমি একটা ইন্টারভ্যাল সিলেক্ট করি যে 10 জনের ইন্টারভ্যাল আমি নিব। আমার পপুলেশন হচ্ছে মনে করেন 1000 মানুষের, আমি স্যাম্পল নিব ধরেন 50 জন, 10,000 মানুষের। সো আপনি এখান থেকে কেটে কেটে একটা স্যাম্পলিং ইন্টারভ্যাল আপনি বের করে ফেলবেন। তাহলে এটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, আপনার হচ্ছে সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিং। এখন আসেন যে স্ট্রেটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। র্যান্ডম স্যাম্পলিং মানে কি? স্ট্রেটিফিকেশন মানে কি? স্ট্রেটিফিকেশন মানে হচ্ছে, মানে আপনি কতগুলা লেয়ারে ভাগ করে নিলেন, কতগুলা স্ট্রেটাম মানে কি? যেমন আমরা বলি স্ট্রেটাম কর্নিয়াম, স্ট্রেটাম লুসিডাম, মানে কি? স্ট্রেটাম মানে স্তর, সহজ কথা বলে স্তর। যেমন আমরা বলি যে স্ট্রেটিফাইড ক্যারাটিনাস মানে কি? স্ট্রেটা মানে হচ্ছে স্তর। তাহলে আপনি কয়েকগুলো ধাপে ধাপে ভাগ করে নিচ্ছেন, ধাপে ধাপে ভাগ করে মানে কি? এখন আপনি মনে করেন যে ক্লাসের প্রতিনিধি নিচ্ছেন, কিন্তু আপনি চিন্তা করলেন যে আমি যদি ভাবে রোল 2, 10, 32 এরকম সবাইকে ডাকলেন, ডাকার পরে দেখা গেল যে এই 2, 12, 22, 32 ভাবে সবাইকে ডাকার পরে দেখা গেল যে আহ আট 8 জন আসছে ধরেন ছেলে, আর মনে করেন যে 2 জন আসছে মেয়ে। আপনি বললেন না, এটা এভাবে হলে তো হবে না, এই মেয়েদের পক্ষে থেকে তো প্রতিনিধি বাদ পড়ে গেল। এখন আপনি চিন্তা করলেন আচ্ছা কি করা যায়? আচ্ছা আপনি বললেন আচ্ছা এক কাজ করো, ছেলেরা আলাদা হয়ে যাও, এই ছেলেরা তোমরা এক পাশে আসো, মেয়েরা তোমরা আরেক পাশে আসো। এরপর আপনি মেয়েদের কাছ থেকে বললেন যে মেয়েদের কাছ থেকে আপনি যে কোনো ভাবে 5 জনকে নিলেন, ছেলেদের পক্ষ থেকে যে কোনো ভাবে আপনি 5 জনকে নিলেন। তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে স্ট্রেটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। তাহলে এই ক্ষেত্রে আপনি কি করলেন? আপনি প্রথমে এইটা কাদের ক্ষেত্রে আমরা বলি? হেটারোজেনাস পপুলেশনের ক্ষেত্রে। হেটারোজেনাস পপুলেশন মানে কি? হেটারোজেনাস পপুলেশন মানে দুইটা পপুলেশনের জন্য মানে যখন কিছু একটা বৈশিষ্ট্য আলাদা হয়, যেমন ছেলে মেয়ে সেক্স আলাদা। অথবা আপনি চিন্তা করলেন যে না, মুসলিম হিন্দু আপনি এদেরকে নেবেন, তাহলে আপনি মুসলিমদেরকে আলাদা করলেন, হিন্দুদেরকে আলাদা করলেন, তাহলে মুসলিমদেরকে 5 জনের, হিন্দুদেরকে 5 জন নিলেন। সো এইটা হচ্ছে একটা স্ট্রেটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। ওকে, আচ্ছা এরপরে আসি আমরা ক্লাস্টার স্যাম্পলিং। সো ক্লাস্টার স্যাম্পলিং এর ক্ষেত্রে আমরা কি করে থাকি? সো ক্লাস্টার স্যাম্পলিং কে আমাদের যে টোটাল পপুলেশন আছে, হ্যাঁ, আপনি টোটাল পপুলেশনকে কিছু ছোট ছোট আপনি ক্লাস্টারে বিভক্ত করেন।
ক্লাস্টারে বিভক্ত করার পরে আপনি হচ্ছে সেই স্যাম্পলটা আপনি নিয়ে থাকেন। তো ক্লাস্টার স্যাম্পলিং এর ক্ষেত্রে আমি যে কথা বলতেছিলাম যে টোটাল পপুলেশন গুলোকে আমরা ক্লাস্টারে ভাগ করি, এটা মানেটা কি? ধরেন আপনি জানতে চাচ্ছেন স্কুলগামী স্কুলে যায় এরকম কয়জন বাচ্চাদের ওয়ার্ম ইনফেস্টেশন আছে, হুকওয়ার্ম ইনফেস্টেশন আছে, অথবা চোখের সমস্যা আছে। এখন স্কুলগামী বাচ্চাদের চোখের সমস্যা আছে, এইটা বোঝার জন্য আপনি কি করতে পারেন? আপনি আর সবগুলো স্কুল টেস্ট করতে পারেন, সবগুলো স্কুল টেস্ট করে এরপর আপনি বলতে পারেন যে এত পার্সেন্ট বাচ্চাদের সমস্যা, চোখের সমস্যা আছে। বাট সবগুলো স্কুল টেস্ট করা কি আপনার পক্ষে পসিবল না। তাহলে আপনি যে কাজটা করলেন, আপনি চিন্তা করতে পারেন, আচ্ছা আমি ঢাকা থেকে 5টা স্কুলে যাব, ময়মনসিংহে 5টা স্কুলে যাব। 5টা স্কুলে গিয়ে সবগুলো বাচ্চাকে দেখবো না, 5টা স্কুলে গিয়ে আপনি ওখান থেকে র্যান্ডমলি কিছু বাচ্চাকে বেছে নেবেন, বেছে নিয়ে আপনি তাদেরকে এক্সামিনেশন করবেন, করে দেখবেন চোখের সমস্যা আছে কিনা, দূরে জিনিস দেখতে পাই কিনা। তো ঠিক তেমনি আপনি ঢাকা, ময়মনসিংহ বা ঢাকার বিভিন্ন অঞ্চল, মনে করেন উত্তরা, গুলশান, বনানী, মিরপুর, এক এক জায়গায় 2-3টা করে স্কুল আপনি দেখলেন, দেখে আপনি তাদেরকে চেক করলেন। এইভাবে করে যদি আমরা করি, তাহলে সেটাকে আমরা বলি ক্লাস্টার স্যাম্পলিং। কারণ কি? কারণ প্রথম কথা হচ্ছে যে আমি তো একটা মানে টোটাল আমার ডাটা সেট হচ্ছে টোটাল ঢাকা। এখন টোটাল ঢাকা থেকে আমি কিছু জায়গায় গেলাম, আমি বনানীতে গেলাম, মিরপুরে গেলাম, উত্তরায় গেলাম, বারিধারায় গেলাম, কিন্তু আমি অনেক জায়গায় যাই নাই। তো কিছু কিছু জায়গার মধ্যে কয়েকটা আমি ইয়েতে গেলাম, হসপিটালে, সরি, স্কুলে গেলাম, গিয়ে আমি কয়েকটা বাচ্চাকে টেস্ট করলাম। তাহলে এই যে বাচ্চাদের টেস্ট করলাম, এটা কি টোটাল ডাটা সেটের টোটাল এরিয়াতে আমি গেলাম? না, আমি কিছু কিছু জায়গায় গেলাম, কিছু কিছু জায়গায় যাই নাই। তাহলে এই যে কিছু কিছু জায়গায় যাচ্ছি, গিয়ে তাদেরকে টেস্ট করতেছি, এই স্যাম্পলিংটাকে আমরা বলি হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। ওকে, এরপরে আপনি আসেন হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পলিং, বা যেটাকে আমরা বলি এরিয়া স্যাম্পলিং। তো মাল্টি স্টেজ স্যাম্পলিং বা হচ্ছে এরিয়া স্যাম্পলিং, এইটা আমরা কিভাবে করব? সো মাল্টি স্টেজ স্যাম্পলিং বা এরিয়া স্যাম্পলিং করার এক্সাম্পলটা হচ্ছে এরকম যে আপনি এখানে অনেকগুলা স্টেজে আপনি স্যাম্পলিং করবেন। যেমন আপনি জানতে চাচ্ছেন যে বাংলাদেশের মধ্যে ধরেন বাংলাদেশে নারীদের কত শতাংশ ধরেন আপনি স্যানিটারি ন্যাপকিন ইউজ করে, সাপোজ। এখন আপনি কত শতাংশ নারীরা স্যানিটারি ন্যাপকিন ইউজ করে সারা বাংলাদেশের মহিলাদের, আপনি এটা কিভাবে বের করবেন? তাহলে আপনি তো এটা বের করা মানে খুবই কঠিন। তাহলে আপনি এই ক্ষেত্রে অনেকগুলো স্টেজ করে নেবেন। আপনি প্রথমে চিন্তা করবেন যে রংপুর, আমি যাব রংপুর। রংপুরের মধ্যে চিন্তা করবেন যে রংপুরের একটা উপজেলাতে যাব, একটা উপজেলার একটা গ্রামে যাব। ঠিক আছে? তাহলে আপনি রংপুরের উপজেলার একটা গ্রাম সম্পর্কে আপনি কিছু একটা ইনফরমেশন আনলেন। এরপর আপনি রাজশাহীতে গেলেন, রাজশাহীর এরকম একটা উপজেলাতে গেলেন, একটা উপজেলা একটা গ্রামে গেলেন, গ্রামে গিয়ে কিছু ইনফরমেশন আনলেন। তাহলে দেখেন এইখানে আপনার ইনফরমেশন গুলো অনেকগুলো স্টেজ হলো না, অনেকগুলো এরিয়া ভিত্তিক হলো না। আপনি রংপুরের অমুক উপজেলার তমুক গ্রামের কয়েকজনকে দেখলেন। সো আপনি র্যান্ডমলি সিলেক্ট করলেন, আপনি কোন উপজেলা কোন গ্রামে কোন মেয়েকে দেখবেন, এটা আপনি র্যান্ডমলি সিলেক্ট করলেন। কিন্তু আপনাকে আগে সিলেক্ট করতে হয়েছে যে আপনি রংপুরে যাবেন, আপনি আগে সিলেক্ট করতে হয়েছে আপনি রাজশাহীতে যাবেন, আপনি আগে সিলেক্ট করতে হয়েছে আপনি সিলেটে যাবেন, আপনি আগে সিলেক্ট করতে হয়েছে আপনি চট্টগ্রামে যাবেন। তার মানে আপনি আগে এরিয়া গুলো সিলেক্ট করেছেন, এরপর একটা জেলা সিলেক্ট করেছেন, এরপর একটা উপজেলা সিলেক্ট করেছেন, এরপর একটা গ্রাম সিলেক্ট করেছেন। সেইখানে আপনি কাকে আপনি স্যাম্পলিং করতেছেন সেটা আপনার বিষয়। তার মানে এইটাকে আমরা বলি হচ্ছে এরিয়া স্যাম্পলিং বা হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পলিং। ওকে, এখন আসি আমরা মাল্টি ফেজ স্যাম্পলিং, এটা জিনিসটা বোঝার জন্য। তাহলে মাল্টি ফেজ স্যাম্পলিং, এখানে আমরা কি করব? ধরেন আমরা আমাদের হসপিটালে আসা টিবি পেশেন্টকে ডায়াগনোসিস করব। এখন টিবি পেশেন্টকে ডায়াগনোসিস করার জন্য আমরা কি করতে পারি? সো আমরা প্রথমে ধরেন কিছু রোগী নিলাম, আমি দেখতে চাচ্ছি যে টিবি পেশেন্টদের মধ্যে কি পরিমাণ টিবি পেশেন্ট স্মোকিং করে, অথবা আমি দেখতে চাচ্ছি যে কি পরিমাণ টিবি পেশেন্টের মাল্টি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি আছে। সো আমি অনেক কতগুলো সাসপেক্টেড পেশেন্টকে নিলাম, নেওয়ার পর আমি ক্লিনিক্যাল ফিচার দেখে আমি কতগুলো সাসপেক্টেড পেশেন্টকে নিলাম। নেওয়ার পর তাদের আমি একটা সিবিসি করলাম, সিবিসি করে দেখলাম যে ইএসআর যাদের রেজিস্ট, তাদেরকে আমি টিবি পেশেন্ট হিসেবে রাখলাম, বাকিদেরকে আমি ছুটি দিয়ে দিলাম, কারণ তাদের উপর আমার টেস্ট করে লাভ নাই, তারা টিবি পেশেন্ট না। 3 নাম্বার, আমি তাদেরকে এক্সরে করলাম, এক্সরে করে যাদের পালমোনারি লেশন পাওয়া গেছে আমি ধরলাম যে তারা টিবি পেশেন্ট, তাদের ক্ষেত্রে আমি স্টাডিটা চালাবো, যাদের এক্সরে ভালো তাদেরকে ছুটি দিয়ে দিলাম। এরপরে এক্সরে করার পরে আমি স্পুটাম ফর এএফবি করলাম, এএফবি করার পরে যাদের টিবি পেশেন্ট পাইলাম, এবার তাদেরকে আমি আমার স্যাম্পল হিসেবে নিলাম এবং নিয়ে আমি আমার স্টাডিটা চালাইলাম। এখন কোশ্চেন হচ্ছে, এই স্যাম্পল যে আপনি নিয়েছেন, আপনি কি নিজের ইচ্ছা মতো চয়েস করে নিয়েছেন? না, আপনি নিয়েছেন র্যান্ডমলি, র্যান্ডম কিছু মানুষকে আনলেন, এনে আপনি ক্লিনিক আপনি বিভিন্ন ফেজে যাওয়ার পরে 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 কয়েকটা মানুষকে আপনি নিয়েছেন। So, আপনার এখানে সিলেকশন প্রক্রিয়াটা র্যান্ডম, কারণ আপনি ইচ্ছা মতো ভাবে আপনি আসেন আপনার টিভি আছে এরকম করে বলেন নাই, আপনি প্রথমে কিছু র্যান্ডম মানুষকে নিয়েছেন, তাদেরকে আপনি কিছু ফেজে ফেজে ভাগ করে আপনি এরপর একটা স্যাম্পল আপনি নিয়েছেন যে না এই এদের ক্লিনিক্যাল ফিচার আছে, ইএসআর বেশি, চেস্ট এক্সরেতে ফাইন্ডিং আছে, স্পুটাম ফর এফবি পজিটিভ, তার মানে এদেরকে আমি স্যাম্পল, এরা টিবি পেশেন্টদেরকে টিবি টোটাল পপুলেশনকে রিপ্রেজেন্ট করছে, এবার আমি এদের মধ্যে দেখি যে মাল্টিপল ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি কয়জনের আছে। অথবা আমি এদের ক্ষেত্রে দেখি স্ট্রেপ্টোমাইসিন ভালো কাজ করে না ভ্যানকোমাইসিন ভালো কাজ করে, সাপোজ কথার কথা।
তাহলে এই স্যাম্পলটাকে আমরা বলি মাল্টি ফেজ স্যাম্পলিং। কেন? কারণ এখানে অনেকগুলো ফেজে আমি একই রকম পেশেন্ট পেশেন্ট কিন্তু আমাদের কয়েকজনই, এদেরকে আমি কয়েকটা ফেজে দিচ্ছি। তাহলে এইখানে মাল্টি ফেজ আর মাল্টি স্টেজ, এটার মধ্যে পার্থক্য হচ্ছে মাল্টি স্টেজে আমি বিভিন্ন এরিয়াতে যাচ্ছিলাম, আর মাল্টি ফেজে হচ্ছে আমরা একই পেশেন্টকে অনেকগুলো ফেজের মধ্যে দিয়ে আমরা পার করছি, এবং একটা ফেজ পার হওয়ার পরে কিছু পেশেন্টকে ছুটি দিচ্ছি। কোশ্চেন হচ্ছে কেন ছুটি দিচ্ছি? কারণ আপনি চান স্টাডির কস্ট যত কমানো যায়। স্যাম্পলিং এর ব্যাপারটা যদি সুন্দর করতে পারেন, আপনি কম খরচে একটা স্যাম্পল পপুলেশন পাবেন যারা মূল পপুলেশনকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবে। মূল পপুলেশনকে সে যত ক্লোজলি রিসেম্বল করবে, যত ক্লোজলি সে রিপ্রেজেন্ট করবে, আপনার স্টাডি তত একিউরেট হবে। ওকে, আচ্ছা। 2 নম্বরে আমরা আসি হচ্ছে নন র্যান্ডম স্যাম্পলিং। সো নন র্যান্ডম স্যাম্পলিং এর মধ্যে একটা স্যাম্পলিং হতে পারে ধরেন কনভেনিয়েন্ট স্যাম্পলিং। কনভেনিয়েন্ট স্যাম্পলিং এটার অপর নাম হচ্ছে এক্সিডেন্টাল স্যাম্পলিং। সো কনভেনিয়েন্ট স্যাম্পলিং বা এক্সিডেন্টাল স্যাম্পলিং, এটা আসলে কিরকম? এটা সহজ কথা হচ্ছে যে ধরেন ডক্টর ইউনূস কিভাবে গ্রামীণ ব্যাংক শুরু করলেন। ডক্টর ইউনূস যখন তিনি চিটাগাং ভার্সিটিতে ছিলেন, তিনি তার এলাকার কিছু মানুষ দেখলেন যে তাদের স্বামী বিদেশে থাকে, তো তাদের এখন সাংসারিক একটু সমস্যা আছে, তো তিনি তাদেরকে কিছু লোন দিলেন, কিছু টাকা দিলেন এমনিতেই। তারা কিছুদিন পরে তার টাকাটা ব্যাক দিয়ে দিল। তো তিনি দেখলেন আরে টাকা দিলে তো মহিলাদের জন্য উপকার হচ্ছে, তারা টাকা কিছুদিন পরে ব্যাক দিয়ে দিচ্ছে। হ্যাঁ, একটু বেশি ব্যাক দিচ্ছে, যদিও এটা সুদ, সুদ ইসলামে হারাম। তো যাই হোক, তো মানে তিনি দেখলেন যে আমি যদি এই মাইক্রো ফাইন্যান্স এর বিষয়টা তার এইভাবে মাথায় আসলো, তো আমি যদি মহিলাদেরকে এরকম কম খরচে আমি লোন দিতে পারি, তারা মানে তাদের ইম্পর্টেন্ট কাজগুলো করলো, একটা জীবিকা নির্বাহের একটা সোর্স তারা ম্যানেজ করলো, ম্যানেজ করার পরে তারা আমার টাকাটা ব্যাক দিয়ে দিল। তো এইখানে তিনি স্যাম্পল হিসেবে কাদেরকে নিলেন? চিটাগাং এর মানুষদের নিলেন। কেন? কারণ তারা তার আশেপাশে আছে। আপনি দেখতে চাচ্ছেন যে ধরেন আপনি যে এলাকায় থাকেন, ধরেন আপনি মিরপুরে থাকেন, আপনি দেখতে চাচ্ছেন যে মিরপুরের বাচ্চা কাচ্চাদের ক্ষেত্রে বাচ্চা কাচ্চাদের কত শতাংশের আপনি দেখবেন যে গাম ইনফেকশন আছে, অথবা ইয়ার ইনফেকশন আছে, অথবা আপনি দেখতে চাচ্ছেন যে তাদের ওরাল ওরাল হাইজিন কতটুকু তারা মেনটেন করে। সো এটা করার জন্য আপনি কি করেন? মিরপুরের একটা স্কুলে চলে গেলেন। তাহলে এখানে কিন্তু আপনি আসলে একটা স্কুল দেখে আপনি বলে দিলেন যে হ্যাঁ, বাংলাদেশে যত স্কুলগামী শিশু আছে 50% ধরেন ওরাল হাইজিনের প্রবলেম আছে, বা তারা 2 বেলা দাঁত ব্রাশ করে না। সো কে বলছে আপনাকে? তো এই যে আপনি স্যাম্পল নিলেন কোনটা? কনভিনিয়েন্ট স্যাম্পলিং। আপনি মিরপুরে আছেন দেখে মিরপুরের মানুষকে স্যাম্পল হিসেবে নিয়ে নিলেন, বাট আপনার মূল টার্গেট পপুলেশনকে আপনি রিচ করতে পারলেন না। তাহলে এটাকে আমরা বলি কনভিনিয়েন্ট স্যাম্পলিং অথবা এক্সিডেন্টাল স্যাম্পলিং। আপনি যে হাসপাতালে কাজ করেন সেই হাসপাতালের পেশেন্ট নিয়ে কাজ করলেন, অন্য হাসপাতালে আপনি গেলেন না। যদিও ধরেন আপনি এমআই এর পেশেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাহলে আপনি তো ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী, আপনি এনআইসিভি সব জায়গায় যাওয়া উচিত ছিল, আপনি যান নাই, আপনি ঢাকা মেডিকেল নিয়ে কাজ করলেন। তাহলে দিস ইজ কনভিনিয়েন্ট স্যাম্পলিং। পারপাস বা পারপাসফুল স্যাম্পলিং মানে কি? এইখানে হচ্ছে আপনি আপনার জাজমেন্ট ইউজ করে আপনি স্যাম্পল নিচ্ছেন। তার মানে আপনি যে জিনিসটা নিয়ে গবেষণা করতে যাচ্ছেন, সেখান থেকে আপনি একটা টার্গেট পপুলেশন একটা আছে যে যে ডাক্তারদের মধ্যে আহ, কারা স্ট্রেসফুল লাইফে আছে, বা ডাক্তারদের মধ্যে ডিপ্রেশনের রেট কত। সো আপনি পারপাসফুলি আপনি যারা পোস্ট গ্রাজুয়েশন এক্সামিনি তাদেরকে আপনি নিলেন, কারণ আপনি চিন্তা করলেন যে পোস্ট গ্রাজুয়েশনে যারা আছে তাদের লাইফটা অনেক কঠিন, এদের চাকরি বাকরি নাই, বা চাকরি বাকরি হইলেও টাকা পয়সা কম, ফ্যামিলির চাপ, ইনকামের চাপ, সো তারা মনে হয় স্ট্রেসে আছে, তাদের মনে হয় ডিপ্রেশন বেশি। তার মানে এই যে আপনি একটা জাজমেন্ট থেকে একটা স্যাম্পল নিলেন, সো দিস ইজ পারপাসফুল স্যাম্পলিং। আর কোটা স্যাম্পলিং মানে কি? কোটা স্যাম্পলিং মানে হচ্ছে যে একটা হেটেরোজেনাস পপুলেশনের ক্ষেত্রে আপনি কোটা থেকে নিলেন। মনে করেন যে ডক্টর ইউনূস সমস্ত ধর্মের মানুষজনকে নিয়ে একটা মিটিং করলেন। তাহলে এই যে সমস্ত ধর্মের মানুষজনকে সে তিনি যে ডাকলেন, তার মানে তিনি কি করলেন? এখন বাংলাদেশে 90% মুসলিম। সো তিনি কি করলেন? তিনি মুসলিমদের থেকে চিন্তা করলেন, মুসলিমদের থেকে 5 জন নেই, হিন্দুদের থেকে 3 জন নেই, খ্রিস্টানদের থেকে 3 জন নেই। সো এইভাবে করে তিনি যে প্রত্যেকটা ধর্মের একটা করে কোটা দিলেন, এবং সেই কোটা অনুযায়ী আপনি লোকজন নিল। তো এইটাকে আমরা বলি হচ্ছে কোটা স্যাম্পলিং। এবং তিনি এই 3 জন নিয়ে তিনি বলতেছেন যে আমি সমস্ত খ্রিস্টান ধর্ম, হিন্দু, মানে বাংলাদেশের সমস্ত ধর্মাবলম্বীদের রিপ্রেজেন্টেটিভদের নিয়ে তিনি কাজ করলেন। তো তারা হচ্ছে স্যাম্পল পপুলেশন, স্যাম্পল, এবং তিনি কাজ করতেছেন হচ্ছে টোটাল পপুলেশন নিয়ে। তার মানে এইখানে হেটেরোজেনাস পপুলেশন হওয়ার কারণে তিনি কোটা ভিত্তিক স্যাম্পলিং এখানে করলেন। সো এটাকে আমরা বলি নন র্যান্ডম স্যাম্পলিং। নন র্যান্ডম স্যাম্পলিং, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যে জিনিসগুলো শিখলাম সেটা একটু আমরা আব্দুল্লাহ তানভীর ভাইয়ের নোট থেকে একটু পড়ে ফেলি। তাহলে আমরা শিখলাম যে আমাদের স্যাম্পলিং টাইপস অফ স্যাম্পলিং কি কি আছে। টাইপস অফ স্যাম্পলিং এর মধ্যে আমরা বললাম যে একটা হচ্ছে র্যান্ডম বা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং, একটা হচ্ছে নন র্যান্ডম। র্যান্ডমের মধ্যে নামগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষাতে আসে। যেমন র্যান্ডম স্যাম্পলিং, সিম্পল সিস্টেমিক স্ট্রেটিফাইড, ক্লাস্টার স্যাম্পলিং বা ব্লক স্যাম্পলিং, মাল্টি স্টেজ, মাল্টি ফেজ এবং কনজিকিউটিভ স্যাম্পলিং। আচ্ছা, আর নন র্যান্ডমের মধ্যে আসছে কনভেনিয়েন্ট, পারপাসফুল। কনভেনিয়েন্টের অপর নাম হচ্ছে এক্সিডেন্টাল, এক্সিডেন্টাল এবং হচ্ছে কোটা স্যাম্পলিং। যেমন হচ্ছে কোভিড এক্সপোজার যাদের হয়েছে, আপনি কোভিড এক্সপোজারের পেশেন্টদের নিয়ে যদি কাজ করতে চান, তাহলে আপনি নার্স বা ডক্টরদেরকে নিলেন, কারণ তাদের কোভিড এক্সপোজার হচ্ছে এরকম। আরেকটা স্যাম্পলিং এর নাম আমি লিখে নিই, সেটা হচ্ছে স্নোবল স্যাম্পলিং। হ্যাঁ, এটাও মনে রাখতে পারেন, স্নোবল স্যাম্পলিং। এটা একটু খেয়াল করেন। স্নোবল স্যাম্পলিং এটা একটা নন র্যান্ডম স্যাম্পলিং, এটা মনে রাখতে হবে।
তাহলে এইখানে আপনি জাস্ট মনে রাখলেন র্যান্ডম ক্লাস্টার মাল্টিস্টেজ মাল্টিফেজ কনজিকিউটিভ, র্যান্ডম ক্লাস্টার মাল্টিফেজ মাল্টিস্টেজ কনজিকিউটিভ, র্যান্ডম ক্লাস্টার মাল্টিফেজ মাল্টিস্টেজ কনজিকিউটিভ। আর নন র্যান্ডমের মধ্যে কনভেনিয়েন্ট পারপাসিভ এক্সিডেন্টাল কোটা স্নোবল। স্নোবল বা নেটওয়ার্ক স্যাম্পলিং, এখানে ঘটনাটা হচ্ছে কি, ধরেন আপনি কিছু ড্রাগ এবিউজারদের মধ্যে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের একটা কতটুকু প্রেভেলেন্স আছে আপনি গবেষণা করতে যাচ্ছেন। এখন কথা হচ্ছে যারা ড্রাগ এবিউজার আপনার কাছে কি আসবে? আনসার হচ্ছে সহজে আসবে না, আপনি তাদের খুঁজে পাবেন না। তো স্নোবলটা আপনি যখন দেখবেন যে স্নোবল যখন চলা শুরু করে, প্রথমে একটু একটু যেতে থাকে, স্নোবল যত গড়ায় যত গড়ায় তত এটা বড় হয়, তত এটা বড় হয়, তত এটা বড় হয়। সো দিস ইজ স্নোবল স্যাম্পলিং। তাহলে স্নোবল স্যাম্পলিং এর ক্ষেত্রে আপনি কি পাবেন? স্নোবল স্যাম্পলিং এর ক্ষেত্রে ধরেন আপনি আপনি বললেন যে 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 ড্রাগ এবিউজার যাদের আছে তাদেরকে আমরা 1,000 টাকা, 1,000 করে টাকা দিচ্ছি, অথবা তাদেরকে আমরা ফ্রিতে অনেক টেস্ট দিচ্ছি, তাদেরকে আমরা শরীরে শক্তি হওয়ার জন্য, হ্যাঁ, ভালো থাকার জন্য কিছু ওষুধ দিচ্ছি, ফ্রিতে কিছু ওষুধ দেওয়া হচ্ছে। তো এরকম ভাবে একটা রোগীকে মানে এরকম বলার পরে আপনি ঘোষণা টোষণা করে দিলেন, একজন রোগী আপনার কাছে আসলো, তারা বুঝাই টুঝাই দিলেন, তাকে খুব সুন্দর মতো চেক আপ টেকআপ করে দিলেন, ওষুধ দিয়ে দিলেন, সে খুব খুশি হয়ে গেল। সে বললো, স্যার আমার তো কিছু স্যার বন্ধু আছে এরা এরকম। ওকে, তোমার বন্ধুদের নিয়ে আসো, তাদেরকে আমরা দিব। সো তার বন্ধুদেরও নিয়ে আসলো, তাদেরকে আপনি আহ, অনেক ইয়া করলেন, ওষুধ টষুধ দিয়ে দিলেন, পাশাপাশি তাদের একটু ব্লাড স্যাম্পল রেখে দিলেন, 2-3টা ব্লাড স্যাম্পল রেখে আপনি ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস অর্গানিজমটা দেখলেন। আপনি একটু হার্টটা, হার্ট সাউন্ডটা চেক করলেন, আপনি একটু হয়তো বা ইকোকার্ডিওগ্রাফি করে আপনি দেখলেন যে তার ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস আছে কিনা। তার মানে এই যে স্যাম্পলিংটা, এটা কিন্তু আসলে আপনি চাইলে তাদেরকে খুঁজে পাবেন না, আপনি কিন্তু টোটাল পপুলেশন সম্পর্কে জানেন না, বাট আপনি একজনকে পাইলেন, একজন থেকে দুইজন, দুইজন থেকে তিনজন, তিনজন থেকে চারজন, এরকম করতে করতে এই স্যাম্পলটা বড় হলো। সো দিস ইজ কল্ড স্নোবল স্যাম্পলিং। তাহলে এইটাও একটা নন র্যান্ডম স্যাম্পলিং, ঠিক আছে। তাহলে আমরা র্যান্ডম স্যাম্পলিং আসলে কখন করি? র্যান্ডম স্যাম্পলিং বিশেষ করে আমরা করি যে স্মল হোমোজেনাস ইজিলি অ্যাভেলেবল পপুলেশনের ক্ষেত্রে, এবং সবাইকে নিয়ে আমরা লিস্ট করি। লিস্ট করে আমরা একটা লটারির মাধ্যমে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করি। সিস্টেমেটিক র্যান্ডম আমরা কখন যাই? যখন আমরা দেখি লার্জ একটা হেটেরোজেনাস পপুলেশন আছে, তখন আমরা একটা সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং এ যাই। স্ট্রেটিফাইডে আমরা কখন যাই? যখন এই যে হেটেরোজেনাস পপুলেশনে থাকি তখন স্ট্রেটিফাইডে যাই। ক্লাস্টার স্যাম্পলিং কখন করি? তখন আমরা টোটাল পপুলেশনটাকে ছোট ছোট ক্লাস্টারে ভাগ করে আমরা কাজগুলো করি। তাহলে আমি এরকম ভাবে কিছু এক্সাম্পল গুলোর কথা এখানে লিখে রেখেছি, ঠিক আছে। তো এই হচ্ছে স্যাম্পলিং এর কিছু প্রকারভেদ। আচ্ছা, তো এগুলো তোমরা বলে ফেলেছি, স্টাডি ডিজাইন গুলো বলে ফেলেছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে আছে সেটা হচ্ছে, এখানে আমরা চলে আসি যে স্টাডি ডিজাইন। এবার স্টাডি ডিজাইনের পরে এবার আসি আমরা রিসার্চ হাইপোথিসিস। সো রিসার্চ হাইপোথিসিস এই কথাটা মানে আসলে কি? আমরা বারবার বলছি আমরা হাইপোথিসিস নিয়ে কাজ করি। সো হাইপোথিসিস মানে হচ্ছে যে আমরা যেই যে রিসার্চে যে হাইপোথিসিস মানে হচ্ছে অ্যানসারটা যে খুঁজতে যাচ্ছি, যে লজিক্যাল এবং আমাদের এজিউমড যে অ্যানসারটা আছে, এটাকে আমরা বলি হাইপোথিসিস। মানে আমরা ধারণা করছি স্মোকিং করলে লাং ক্যান্সারের রিস্ক বাড়ে। তাহলে এই যে আমাদের লজিক্যাল একটা ধারণা এবং আমাদের এজিউমড যে একটা অ্যান্সার অফ দ্য রিসার্চ, যেটাকে আমরা খুঁজে বের করি, দিস ইজ রিসার্চ হাইপোথিসিস। এবং এই রিসার্চ হাইপোথিসিস, নাল হাইপোথিসিস, এগুলো নিয়ে আমরা আরো পরে আলোচনা করবো, বাট আমি জাস্ট রিসার্চ হাইপোথিসিস ব্যাপারটা আপনাদেরকে বুঝাইলাম। সো এই রিসার্চ করার জন্য আমাদের স্যাম্পল থেকে, স্যাম্পলিং যে পপুলেশনটা আছে সেই স্যাম্পল থেকে আমরা কি করি? ডেটা কালেকশন করি। এই ডেটা আমরা কিভাবে কালেকশন করি, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। সো ডেটা কালেকশন করার ক্ষেত্রে আমাদের কিছু সুযোগ আছে। একটা হচ্ছে আমরা পেশেন্টদেরকে ইন্টারভিউ করি, যে তাদেরকে আমরা জিজ্ঞেস করি যে আপনি স্মোকিং করেন কিনা, আপনি প্রতিদিন আধা ঘন্টা হাঁটেন কিনা, ব্যায়াম করেন কিনা, আপনার বাসা কোথায়, আপনি দিনে রাতে 2বার ব্রাশ করেন কিনা। সো এই ব্যাপারটা হচ্ছে আমরা ইন্টারভিউ নিই। এক নম্বর হচ্ছে আমরা ইন্টারভিউ করতে পারি। দুই নম্বর হচ্ছে ফোকাসড গ্রুপ ডিসকাশন, তাদের সাথে নিয়ে আমরা কিছু গ্রুপ ডিসকাশন করে এখান থেকে কিছু তথ্য বের করতে পারি। তিন নম্বর হচ্ছে তাদেরকে আমরা সরাসরি অবজারভেশন করতে পারি। সো ডেটা কালেকশন কিভাবে করলেন? যে আপনি হচ্ছে স্যাম্পলিং পপুলেশন নিলেন, নিয়ে হচ্ছে আপনি ধরেন দুইটা পেশেন্টকে, 10 জন পার্সনকে আপনি 2 রুমে রেখে দিলেন। 2 রুমে রাখার পরে একজনকে আপনি ধরেন মিষ্টি খাইতে দিলেন, আরেকজনকে আপনি নর্মাল টক খাইতে দিলেন। আপনি দেখলেন যে মিষ্টি খাওয়ার পরে আমাদের ঘুম কেমন হয়, অথবা আপনি দেখলেন যে মিষ্টি খাওয়ার পরে আমাদের আচরণে কোনো পরিবর্তন আসে কিনা। কারণ অনেকে বলে যে সুগার রাশ বলে একটা ব্যাপার থাকে, মিষ্টি খাওয়ার পরে মানুষ একটু এক্সাইটেড হয়ে যায়। তো এরকম আপনি দেখলেন। অথবা আপনি দেখলেন যে দুইটা গ্রুপের পপুলেশনকে রাখলেন, একটা গ্রুপের পপুলেশনকে আপনি দিলেন হচ্ছে শরবত খাইতে, একটা গ্রুপের পপুলেশনকে আপনি দিলেন হচ্ছে কফি খাইতে। আপনি দুইটা গ্রুপকে আপনি অবজার্ভ করলেন যে কফি খাইলে আসলে আমাদের অ্যালার্টনেস কেমন বাড়ে। ঠিক আছে, সো এটাই হচ্ছে অবজারভেশন। সো এখানে আপনি পার্টিসিপেটরি অথবা নন পার্টিসিপেটরি হতে পারে, মানে হচ্ছে আপনি নিজেও পার্টিসিপেশন করতে পারেন, অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে করে দেখতে পারেন, অথবা আপনি দূর থেকে অবজার্ভ করতে পারেন। আর হচ্ছে কোশ্চেনের অ্যাডমিনিস্ট্রেশন, আপনি তাকে কোশ্চেনার দিলেন, সে কোশ্চেনার ফিল আপ করে দিল, সেখান থেকে আপনি ডেটা কালেকশন করলেন। সো এইভাবে আমরা কিন্তু ডেটাগুলা কালেকশন করতে পারি। সো ডেটা কালেকশন করলে কাজ শেষ না, এবার আমাদেরকে সেই ডেটাগুলো আমরা যে পাইলাম সেই ডেটাগুলো আমাদেরকে প্রেজেন্ট করতে হয়। সো আমাদের ডেটা প্রেজেন্টেশনের কিছু মেথড আছে। সো এই ডেটা প্রেজেন্টেশনের কিছু মেথড আছে, এই মেথড গুলা কি, এটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে একটু পরে মানে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করবো ডেটা প্রেজেন্টেশন মেথড থেকে। আজকে ইনশাল্লাহ অতটুকুই থাকুক। সবাই ভালো থাকবেন তাহলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ।